হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব। আজকে অনেকদিন পর আমরা আবার আরেকটা পডকাস্ট করছি রাহি ভাইয়ের সাথে। লাস্ট টাইম যখন রাহি ভাই এখানে আসছিলেন তখন শীতকাল ছিল, আমি স্যুট পরেছিলাম। বাট এখন প্রচন্ড গরম, আমি অনেক কষ্ট করে হুম। ফ্যান ট্যান অফ করে আসছি পডকাস্ট করতে শুধুমাত্র আপনাদের জন্য। সো আজকে আমরা বেসিক্যালি যেটা করব, রাহি ভাইয়ের কোর এক্সপার্টিজের যে জায়গাটা, গ্রোথ একাডেমি যেটা নিয়ে কাজ করে, গ্রোথ একাডেমি রিসেন্ট একটা ব্যাচও আসছে। হুম, সেখানে যদি আমরা কোনো ডিসকাউন্টও আপনাদের জন্য নিয়ে নিতে পারি সেটাও দেখবো। সো এবারের ওনার কোর্সটার টাইটেলটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যেটার জন্য আসলে আমি রাহিদের সাথে আবার কথা বললাম এন্ড উই স্টার্টেড দিস পডকাস্ট। সো ওনার কোর্সটা এবার হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব অ্যানালিটিক্স, এটা রিলেটেড, রাইট ভাই, ইফ আই এম নট রং? হ্যাঁ। হ্যাঁ, তো আমরা ঠিক। ফুল স্ট্যাক ডেভেলপার, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার শুনেছি এতদিন। ফুল স্ট্যাক ওয়েব অ্যানালিটিক্সটা আসলে কি, এটা দিয়ে শুরু করব। তারপরে আসলে যারা রাহি ভাইকে চেনেন না তাদের আসলে এই পডকাস্টটা আসলে দেখে খুব বেশি লাভ হবে না। আমাদের আরেকটা এপিসোড আছে, সেই এপিসোডটা আপনারা দেখে আসবেন। সো রাহি ভাই, আমরা এখান থেকে শুরু করতে পারি। আচ্ছা, তন্ময়, আমি এইটা দিয়ে শুরু করতে চাই যে মনে করেন আমরা যে কোর্সের নামটা দিয়েছি সেটা হলো ফুল স্ট্যাক ওয়েব অ্যানালিটিক্স, ঠিক আছে? জি। এতদিন আমরা অনেক সময় যখন আমরা এর আগেও আমি যে কোর্সগুলো লঞ্চ করেছি আমাদের গ্রোথ একাডেমি থেকে যে কোর্সগুলো লঞ্চ করা হয়েছে, সেখানে একটা ডেটা অ্যানালিস্ট বা ওয়েব অ্যানালিস্টের একটা সার্টেন পার্ট নিয়ে আমরা কোর্স লঞ্চ করেছি। মনে করেন একটা 100%। ফুল পার্ট আছে, তার মধ্যে একটা 30% জিনিস আমরা নিয়ে আমরা কোর্স লঞ্চ করেছি। কিন্তু এইবারকার কোর্সটা হবে আমাদের 100%। কেমন করে? একটা ডেটা অ্যানালিস্টের কাজ শুধু এটা নয় যে সে কোন একটা পার্টিকুলার বিজনেসের ওয়েবসাইট বা অ্যাপ থেকে ডেটাটা কালেক্ট করে নেবে, ব্যাস শেষ। এতদূরই কিন্তু কোনো একটা ডেটা অ্যানালিস্টের কাজ নয়, তাই না? তার কাজ হলো যে ডেটা কালেক্ট করা এবং তার পাশাপাশি সেই ডেটাটাকে নিয়ে আমি অ্যানালিসিস করে তার থেকে একটা বিজনেস ডিসিশন বের করা। তো আমি এই পুরো জার্নিটাকে যদি আমি তিনটা মানে স্টেজে ভাগ করি, তো হুম। ফার্স্ট একদম। স্টেজ যেটা আসবে সেটা হলো যে আমাদের ডেটা কালেকশন পার্ট, যেটা সাধারণত আপনি বাজারে গুগল ট্যাগ ম্যানেজার বা বিভিন্ন টুল যেগুলো আছে সেগুলো ইউজ করে আমরা কি করি, বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে পাঠাই। সেটা হলো আমাদের ডেটা কালেকশন পার্ট, ঠিক আছে? জি। আচ্ছা, কালেক্ট করার পর এবার দ্বিতীয় স্টেজে আমরা আসবো। সেই দ্বিতীয় স্টেজটা হলো যে আমরা ডেটা প্রসেস করব, ঠিক আছে? বা আমরা ডেটা থেকে কোন একটা ভ্যালুয়েবল জিনিস বের করব, ঠিক আছে? তো তার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের টুল ইউজ করি, যেগুলো মার্কেটে সবার থেকে ডিমান্ডেবল বা যেগুলো বেশিরভাগ মানুষ ইউজ করে, সেরকম টুল ইউজ করে আমরা কি করি, ডেটাটাকে নেওয়ার পর এবার এটাকে আমরা প্রসেস করি বা সেখান থেকে কোনো ভ্যালুয়েবল ইনফরমেশন বের করে আনি। আচ্ছা, এরপরে আমরা কি করি, এর পরের স্টেজটা হলো যে আমরা এই ডেটাটাকে বের করার পর আমরা যখন সেটাকে একটা বিজনেস পার্সনের কাছে রিপ্রেজেন্ট করব, আমি তো এরকম রিপ্রেজেন্ট করতে পারি না যে দেখো তোমার কাছে এই ডেটাটা ছিল, র ডেটা আমি তোমাকে এনে দিয়ে দিলাম, তো সে কিন্তু কিছুই বুঝবে না। তার জন্য আমাকে কি করতে হবে, একটা সুন্দর ভিজুয়ালাইজেশন বা একটা সুন্দর রিপোর্টিং এর মাধ্যমে আমাকে সেই ডেটাটা তার কাছে একটা কথা মাঝখানে আমি অ্যাড রিপ্রেজেন্ট। করি, এটার আরেকটা জিনিস আছে, যেমন ধরেন যারা সিইও লেভেলের মানুষ আছে তাদের কাছে বা হেড অফ হ্যাঁ, মার্কেটিং এর কাছে আমরা ডেটাটা প্রেজেন্ট করব। ইউজুয়ালি যেটা হয়, তাদের টাইমও কম থাকে। সো তারা জাস্ট 2 লাইন হ্যাঁ, ডেটা দেখে যে ডিসিশনটা নিবে, সারা বছরের বাজেটের হ্যাঁ। এদিক ওদিক হয়ে যাবে আর কি। এটাই, এই জন্য এটা হুম। ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। সো এবং সেই জন্য আমরা কি করি, সেই ডেটাটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, সুন্দর রিপোর্টিং এর মাধ্যমে যারা চিফ মার্কেটিং অফিসার আছে বা সি লেভেলে যারা কাজ করে একটা পার্টিকুলার বিজনেসে, তো তাদেরকে আমরা সেটা রিপ্রেজেন্ট করি। তো একটা ডেটা অ্যানালিস্টে কিন্তু থ্রু আউট এই তিনটা স্টেজ দিয়ে যেতে হয়, তবে কিন্তু সে একটা ফুল ডেটা অ্যানালিস্ট হতে পারে। কিন্তু এই জন্য এই পার্টিকুলার কোর্সে আমরা এই পার্টিকুলার তিনটা স্টেজ নিয়েই আলোচনা করব, বা এই তিনটা স্টেজে কাজ করার জন্য যেটুকু নলেজের প্রয়োজন সেইটুকুই আপনাকে এই কোর্সে শেখানো হবে। এই জন্য আমরা এই পার্টিকুলার কোর্সটার নাম দিয়েছি ফুল স্ট্যাক। মানে পার্টিকুলার একটা স্ট্যাক নয়, পুরো স্ট্যাক ফুল বা স্ট্যাক। পুরো জার্নিটাই নিয়ে আমরা এটাকে আলোচনা করব। এই জন্য আমরা নিয়েছি ফুল স্ট্যাক ওয়েব অ্যানালিটিক্স। বুঝতে পেরেছি, ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং নামটার পেছনের কাহিনী। আর আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে এইটার মধ্যে। আপনারা আগের কোর্সগুলোতে আই এম নট শিওর আপনারা ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে এত দেখাইছেন কিনা। আপনারা দেখিয়েছিলেন আগে না। মোস্ট অফ দ্য টাইম, হুম। আমি জানি যে ট্যাগ ম্যানেজার, তারপর কনভার্সন এপিআই, তারপর হচ্ছে হুম। সার্ভার সাইড ট্যাগিং, আর তারপর ডেটা হচ্ছে। কালেকশন পার্টটাতে আমরা মেইনলি ফোকাস করেছিলাম এর আগের বার কোর্সগুলো থেকে।
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং ওগুলোর অনেকগুলো রেকর্ডেড ভিডিও আপনার চ্যানেলেও আছে, যারা যারা ইন্টারেস্টেড আগে দেখে ফেলতে পারেন। ওকে, এটা তো গেলো হুম একটা পার্ট। এবার আমরা একটু জাস্ট বেসিক জিনিসে ঢুকি বেশি, কারণ আমার বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে একটু ইন্টারমিডিয়েট লেভেলের, একদম বেসিকও না হুম যে লাইক পেজ ক্রিয়েশন দেখাতে হচ্ছে এরকমও না, হুম আবার হুম লাইক একদম হুম প্রপার জাভাস্ক্রিপ্ট দিয়ে একদম করতেছে এরকমও না। হুম সো মাঝামাঝি হুম লেভেলের হুম আছে। তো সবার আগে হুম খুবই ইজি একটা জিনিস দিয়ে শুরু করি আমরা। আমরা আগের ভিডিওতেও বলছিলাম, আমাদের আগের পডকাস্টেও, আবার আমি এটা বলতে চাচ্ছি, ওয়েব অ্যানালিটিক্স অ্যাকচুয়ালি কেন প্রয়োজন। ওয়েব অ্যানালিটিক্স এর সাথে আমি বলবো অ্যাপ অ্যানালিটিক্স, যেটাই বলি এটা আসলে কেন দরকার। রাহি রাহি ভাই, আপনাকে যদি খুব সহজে জিজ্ঞেস করি, এটাতে আমরা বেশি টাইম নষ্ট করব না, আমরা জাস্ট তারপরেও জাস্ট টু ক্রিয়েট দ্য ফ্লো হুম। এটা জিজ্ঞেস করছি আপনার কাছে, কেন প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন এই জন্যই যে একটা কথা আছে, দ্য দ্য থিংস উই ক্যান মেজার, দ্য থিংস উই ক্যান ইমপ্রুভ। মানে আমি যদি কোনো একটা জিনিসকে মেজার নাই করতে পারি, সেটাকে আমি কোনোদিন ইমপ্রুভ করতে পারবো না, তাই না? একদম। তাহলে আমি আমি যদি একটা, আপনাকে যদি কেউ এসে বলে যে আমার ওয়েবসাইটে সেল বেড়ে গেছে, তাহলে বেড়ে যাওয়াটা কি আপেক্ষিক, তাই না? যে একটা, আমি একটা রেফারেন্স পয়েন্ট ধরেছি, তার উপর বেস করে কিন্তু আমি বলছি যে সেলস পয়েন্ট, আমার কিন্তু সেলস বেড়ে গেছে, তাই না? বা কমে গেছে, হোয়াট এভার, তাই না? তাহলে এই যে আমি রেফারেন্স পয়েন্টটা ধরছি, তার জন্য তো আমাকে ডেটা লাগবে, তাই না? যে একটা একদম। পার্টিকুলার আমি যে রেফারেন্স পয়েন্টের উপর বেস করে আমি বলছি যে আমার সেলস আগের তুলনায়, আগের বছরের তুলনায় বেড়ে গেছে, বা আগের বছরের তুলনায় কমে গেছে, হোয়াট এভার, ঠিক আছে? তাহলে এই যে ডেটাটা, এই ফার্স্ট প্লেসে যদি আমার কাছে এই ডেটাটা না থাকে, তাহলে তো আমি এই এই অ্যানালিসিসটা করতে পারবো না, তাই না? তাহলে এই অ্যানালিসিসটা যদি আমি করতে না পারি, তাহলে আমি অ্যাজ এ বিজনেস পার্সন বা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার, আমি কিভাবে আমার ক্যাম্পেইনকে স্কেল করব, বা ওই বিজনেসকে বেশি প্রফিট এনে দেব, বা যখন সেই বিজনেসের পার্সনরা আমাকে জিজ্ঞেস করবে অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে, যে তোমার তোমার পিছনে তুমি আমাদের বিজনেসের জন্য লাখ লাখ টাকা অ্যাডে স্পেন্ড করছো, হোয়াট ইজ দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বা ROAS, মানে হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে? হুম। ইনফ্যাক্ট এখন কিন্তু মানুষজন এতটাই মানে বিজনেস স্পেসিফিক চলে এসেছে, যে মানুষ কিন্তু এখন ROAS এর উপরে বেশি ডিপেন্ডেন্ট নয়। এখন একটা নতুন টার্ম এসে, সেটা হলো POAS, মানে হলো প্রফিট অন পিওএস। অ্যাড স্পেন্ড। জি। হ্যাঁ, মানে আমার কাছে শুধু রিটার্ন লাগলে হবে না, আমি তোমার পিছনে 1 লাখ, মানে আমি অ্যাডের পিছনে 1 লাখ টাকা ইনভেস্ট করছি, সেখান থেকে আমি কত টাকা প্রফিট রিটার্ন পাচ্ছি, তো সেটা হলো POAS, প্রফিট অন অ্যাড হ্যাঁ, স্পেন্ড, ঠিক আছে? হ্যাঁ। তো এখন এই জিনিসটা যে আমি মেজার করবো কিভাবে, যদি আমাকে ডেটাটাই না থাকে, তাই না? তাই জন্য একটা বিজনেসের ক্ষেত্রে মনে রাখবেন, অ্যাজ এ, শুধুমাত্র অ্যাড প্ল্যাটফর্মের জন্য নয়, বা শুধুমাত্র মার্কেটিং এর জন্য নয়, একটা বিদেশে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে কিন্তু ডেটা কালেকশন করতে হবে, এবং সেটার জন্য আমাকে কিন্তু ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হবে, যেই প্ল্যাটফর্ম থেকে আমি ডেটাটা কালেক্ট করতে যাচ্ছি। সেটা হতে পারে আমার ওয়েবসাইট থেকে, সেটা হতে পারে আমার অ্যাপ থেকে, সেটা হতে পারে আমার অফলাইন মিডিয়াম থেকেও হতে পারে। তো যে কোনো মিডিয়াম থেকে আমি ডেটাটা যদি নিতে পারি, তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে ওই পার্টিকুলার জায়গায় কি হচ্ছে না হচ্ছে। তন্ময় একদম। ভাই। এই জন্য অ্যাকচুয়ালি ওয়েব অ্যানালিটিক্সটা দরকার। আমি এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। আমি একটা বাংলাদেশের কোম্পানিতে জব করতাম গত বছর এপ্রিল মাসের দিকে। তো ওইখানে আহ, আমার সাথে আমার সিও যে ছিলেন তার সাথে কনভারসেশন হতো অনেক সময়। তো সে বলতেন ইনিশিয়ালি যে পারফরমেন্স ভালো হচ্ছে না, আমরা তো আগের হুম বছর হচ্ছে ভালো করতেছি না, বা কি হচ্ছে তোমরা তো ভালো করছো না। হুম আমি যখন তাকে রিপোর্ট করে দেখাতাম যে ওকে, আপনার এত টাকা অ্যাড স্পেন্ড, $6,000 7,000 ছিল, আর ওএস আসছে এত, দেখেন আমরা প্রফিটেবল বলে আমি বসে থাকতাম, আমি খুবই হুম চিল থাকতাম, উনি আমাকে ধরতে পারতো না। কিন্তু এটা কিন্তু ধরেন আমি যদি সিইও হইতাম, আমি তখন কিন্তু ওই যে পিওএস এর অনুযায়ী দেখতাম, হুম আমি আর হুম অনেকগুলো মেট্রিক্স নিয়ে তখন জিজ্ঞেস যখন করতাম, তখন কিন্তু এই মানে আমি যে পারফরমেন্স মার্কেটার ছিলাম, আমি কিন্তু তখন আর কথা বলতে পারতাম না, কারণ আমি কিন্তু হুম এক্সাক্ট তাকে বোঝাতে পারছিলাম না। But সে যখন আমাকে মেট্রিক্সে ধরার চেষ্টা করতেছে যে ওকে, আমি বলতাম যে আপনাদের তো ইউজুয়ালি থাকে 6 মেট্রিক্সে, দেখেন আমি 8.69 নিয়ে আসছি, এত টাকা এত রেভিনিউ হুম আসছে, আপনার হুম অর্ডার ক্যান্সেল হয়েছে এটা তো আর আমার দোষ না, আপনার এটা হয়েছে এটা হুম তো আমার দোষ না। সো এইভাবে হুম করে আমি অনেক কম এফোর্টে কাজ করে ওই টাইমটা আমি আমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টে দিতে পারতাম। বাট আমি যখন বিজনেসের সাইড থেকে চিন্তা করছি, ইট ওয়াজ নট আ গুড থিং। হুম, কারণ আমি কিন্তু হ্যাঁ। মানে অপটিমাইজেশনের কিন্তু শেষ নাই। আমার মনে হুম আছে আপনাকে আপনাকে আমি কোন একটা যেন ওয়েবসাইটে দিয়েছিলাম রিসেন্টলি, আপনি তখন বলেছিলেন যে এটার পিক্সেলটা ঠিক মতো সেট আপ নাই, এবং তারপর আপনি একজনকে সাজেস্ট হ্যাঁ। করেছিলেন, তার সাথে মিটিং হুম করেছি, সে এটা হেল্প করতে পারবে। কিন্তু আমরা কিন্তু ওই হুম, সেম পিক্সেলে গত 2 মাস ধরে কাজ করছি, এন্ড অর্ডারও হ্যাঁ। পাচ্ছি, কিন্তু ওইটার কিন্তু হুম, আরো অনেক ডিপে যাওয়ার চান্স আছে। সো আমার চান্স আছে, কোয়েশ্চেন হ্যাঁ। যেটা কোয়েশ্চেন যেটা এই যে ধরেন ইনডেপথে যাওয়া, এই ইনডেপথে যাওয়া ইট ক্যান বি আ
ক্যারিয়ার অপশন। কিন্তু আমার সাথে হুম কয়েকজনের মিটিং হয় যারা আপনার কোর্স করেছে, তারপর এরকম আরো হুম সমসাময়িক অনেক মানুষের সাথে কাজ করেছে, কোর্স করেছে, কিন্তু তারা একটা স্ট্রাগল ফেস করতেছে যে বাংলাদেশে তো আসলে বা ইন্ডিয়ার জানি না, আহ, কলকাতার দিকে বা এরকম জায়গায় আসলে এই রিলেটেড কোনো জব আছে কিনা। কারণ এই জব আছে কি, ফেসবুক মার্কেটিং এক্সিকিউটিভ, তারপর কি গুগল হুম গুগল অ্যাড এক্সপার্ট, কিন্তু এই টাইপের হুম জব নাই। এবং তারা যে কাজ করবে, তারা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে গেলেও ওই যে তারা হয়তো টেকনিক্যাল ব্যাপার বোঝে, বাট ওই যে ড্রাইভটা লাগবে, যে ইমেল তৈরি করা, তাড়াতাড়ি একটা গিগ তৈরি করা, গিগ করে 3-4 জনকে লিঙ্কডইনে মেসেজ দেওয়া, ওই কমিউনিকেশনে তারা আবার পারতেছে না, কারণ এটা টেকনিক্যাল জিনিস। হুম আমি হুম প্রবলেমটা একটু জটিল করে বললাম, বাট সহজ কথা হচ্ছে যে এটা একটা নিশ বেস জিনিস। এবং এই নিশ বেস হুম জিনিসটা যে অনেক ইম্পর্টেন্ট, সেটা আমি আমার এক্সাম্পল দিয়ে বললাম, যে ওকে আমি ওখান থেকে একটু পিছলায় আসলাম, যে ওকে অ্যাকচুয়াল হুম আমি বললাম যে আমি তো ঠিকই করতেছি। হুম So, এখানে কি করা যেতে পারে, বা কিভাবে করে এই ধরনের যারা নিশ বেস জিনিস অনেক ভালো করছে, তারা আর্নিংটা করতে পারবে? আর্নিং এর কথা আগে জিজ্ঞেস করলাম। হুম। আমি এটা মানে এটার একটা যদি আপনি মানে এটা দুটো দুটো পোর্শনই আছে, এটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। যেটা আপনি বলেন যে তন্ময় ভাই আপনি যেটা এখন বললেন যে সেটা যে আমি একটা নিশ মার্কেটে কাজ করছি, তো আমার তো বিভিন্ন এজেন্সিতে অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে অনেক পজিশন আছে, আমি হ্যাঁ। ইজিলি একটা জব পেয়ে যাব, আমি একটা মানে ভালো পজিশনে আমি কাজ করব, আমি একটা নিশ সেক্টর নিয়ে কাজ করছি, তো সেখানে আমি কেমন করে জব পাবো, তাই না? তো এটা একদম আমার কোশ্চেন। এক্স্যাক্টলি। এটা হ্যাঁ। তো এর যদি আমি উল্টো কয়েন, মানে একটা কয়েনের দুটো পার্ট থাকে, একটা এইদিকে পার্টটা আমি দেখলাম যে আমি নিশ মার্কেট নিয়ে কাজ করি, তো উল্টো পার্টে যদি আমি দেখি যে আমি নিশ মার্কেটে কাজ করছি, কিন্তু এই নিশ মার্কেটে যদি আমি ভালো হই, তাহলে এই মার্কেটে আমার কোনো কম্পিটিটর নেই, আই এম হান্ড্রেড দ্য পার্সেন্ট বস, ইয়েস। এবং আই ক্যান চার্জ হোয়াট এভার আই ওয়ান্ট, তাই না? আপনি যখন একটা বড় মার্কেটে যাবেন যেখানে অনেক কম্পিটিশন, ইউ ক্যান নট চার্জ হোয়াট এভার ইউ ওয়ান্ট, কেন কি ইউ হ্যাভ দ্য কম্পিটিটর, রাইট? বা কিন্তু আপনি যখন ছোট মার্কেটে গিয়ে আপনি একমাত্র টপ লেভেলে আছেন, তখন হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান চার্জ উইথ দ্য ক্লায়েন্ট, হ্যাঁ, এবং আপনার কম্পিটিটরের সংখ্যাও কিন্তু কম থাকবে, এবং খুবই খুবই ইজিলি আপনি কিন্তু জবও পেয়ে যাবেন এবং কাজও পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আমি বলতে চাই এরকম মনে করার কিছুই নেই, এমনকি আমাদের ইন্ডিয়ায় বা আমাদের ফরেনে বা ইউরোপিয়ান কান্ট্রিজে এরকম কিছু কিছু এজেন্সি, কিছু না অনেক এজেন্সি আছে যারা শুধুমাত্র অ্যানালিসিস পার্ট নিয়েই তাদের এজেন্সি, তারা কোনো অ্যাড চালায় না, তারা কোনো মার্কেটিং পার্ট হ্যান্ডেল করে না, তারা কোনো এসইও করে না, কোনো কিছুই করে না। তাদের শুধু একমাত্রই ফোকাস হলো যে তারা ডেটা অ্যানালিসিস করে, একটা পার্টিকুলার বিজনেসে ডেটা অ্যানালিসিস করবে এবং তার বেসিসে তারা রিপোর্ট জেনারেট করে একটা বিজনেসকে দেখাবে যে তাদের কি প্রফিট হচ্ছে বা লস হচ্ছে, বা ইন ফিউচারে তারা কি স্টেপ নিতে পারে, তার ফলে তাদের বিজনেস গ্রোথ হতে পারে। তো এই সব জিনিস নিয়ে কাজ করে, তো সেই সব ফিল্ডে কিন্তু আপনি কাজ পাবেন। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি যে যে কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে বা অর্গানাইজেশনে আপনার যে পারফরমেন্স মার্কেটার আছে তার পাশাপাশি মানে আপনাকে পারফরমেন্স মার্কেটার যদি হতে হয়, মানে গুড ভালো পারফরমেন্স মার্কেটার হতে হয়, কম্পিটিশনে টিকে থাকতে হয়, আপনার শুধু অ্যাড মানে চালাতে জানি আমি, অ্যাড রান করতে জানি গুগল অ্যাডসে, এটা শুধু জানলেই হবে না, তার পাশাপাশি আপনাকে ট্র্যাকিংটাও ভালোভাবে বুঝতে হবে। কেন? কেন কি উইদাউট ট্র্যাকিং অ্যাড ইজ ব্লাইন্ড। কেন এই কথাটা আমি বললাম, কেন কি এখনকার এআই যুগে ফেসবুক বলেন, গুগল বলেন, যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম বলেন, তারা কিন্তু ডেটা সেন্ট্রিক। 100%। তাদেরকে আপনি যেরকম ডেটা দেবেন, সে আপনাকে সেরকম ডেটা মানে সেরকম রেজাল্ট আপনাকে এনে দেবে, তাই না? আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, যে আপনি মনে করেন একটা ছোট শিশু আছে, সেই শিশুকে বা বাচ্চাকে আপনি ছোট থেকে যা শেখাবেন সে বড় হয়ে কিন্তু সেরকমই হবে, তাই না? তো এই অ্যাড প্ল্যাটফর্ম গুলো সেরকমই একটা ছোট শিশুর মতো বা বাচ্চার মতো, ঠিক আছে? প্রত্যেকটা একটা ক্যাম্পেইনে বা একটা অ্যাড সেট লেভেলে একটা পার্টিকুলার মডেল রান হয়, তাই না? ওই মডেলে আপনি যেই রকম ডেটা ফিড করবেন সেই রকমই কিন্তু সে আপনাকে রেজাল্ট এনে দেবে, তাই না? হুম। এখন অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার যদি আপনি নাই জানেন যে আমাকে ডেটাটা কিভাবে নিতে হবে এবং সঠিকভাবে সেটা সেই অ্যাড প্ল্যাটফর্মে পাঠাতে হবে, তাহলে আমি তো ওইরকম হলো অন্ধের মতো তীর চালাচ্ছি, মানে একটা ক্যাম্পেইন চালিয়ে দিলাম, হলো তো হলো, না হলে তো উড়ে গেল, তাই না? তো সেরকম হয়ে যাবে। তো সেই জিনিসটা যদি আপনাকে না হয়, এবং 10টা পারফরমেন্স মার্কেটার থেকে যদি আপনাকে আলাদা মানে নিজেকে আলাদা করতে হয় এবং এই মার্কেটে টিকে থাকতে হয়, কেন কি আমি পরিষ্কার বলে দিতে চাই সবাইকে, মানে এটা নোকানো কোনো জিনিস নয়, পারফরমেন্স মার্কেটার শুধু যে আমি অ্যাড চালাতে জানি, ক্যাম্পেইন চালাতে জানি, পারফরমেন্স আনতে পারি, ভালো রকমের ক্রিয়েটিভ লিখতে পারি, সবকিছু পারি, কিন্তু আমি ট্র্যাকিং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমি জানি না, আমি বলে দেবো তাদের ইন ফিউচারে তাদের ভবিষ্যৎ বা তাদের কেরিয়ার কিন্তু একটা পজিশনে গিয়ে
স্টপ হয়ে যাবে, আর কিন্তু গ্রোথ হবে না। এবং ইন হুম ফিউচারে তাদের কিন্তু খুব দুরবস্থা আসছে। কেন কি, প্রত্যেকটা প্ল্যাটফর্মই কিন্তু এখন ট্র্যাকিং বা ডেটার উপরে ডিপেন্ডেন্ট হবে। এবং আপনাকে যখন আপনার বিজনেসের কাছে আপনাকে রেজাল্ট দিতে হবে যে আপনার ক্যাম্পেইন থেকে কতগুলো কনভার্সন আসলো বা কতগুলো পারচেজ আসলো, তখন কিন্তু আপনাকে অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার তো আপনি এটা বলতে পারবেন না যে আমি তো ট্র্যাকিং জানি না, আমি তো শুধু অ্যাড চালাতেই জানি। তা আপনার বিজনেস আপনাকে আপনার বিজনেস পার্সন বলবে, আপনার সিইও আপনাকে বলবে তাহলে ঠিক আছে তুমি যাও, আমাদের অন্যজন আছে। ঠিক আছে? তো এইটা কিন্তু আপনার এক্সকিউজ না, তাই না? এটা এখন একদম। মানে এটা মানে অপশনাল না, এটা এখন নেসেসারি। মানে অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে আপনাকে কিন্তু এটা আগে ছিল যে হ্যাঁ, ট্র্যাকিং না শিখেও আমি চালিয়ে যেতে পারবো অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার, আমার ক্যারিয়ারে কোনো অসুবিধা নেই। সেটা কিন্তু অপশনাল পার্ট ছিল আগে। এখন কিন্তু আপনাকে অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার হিসাবে ট্র্যাকিং জানতেই হবে। এটা ইটস বিকাম এ নেসেসারি পার্ট, এন্ড ইটস বিকাম এ পার্ট অফ ইউর জব অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার। তাহলে এরকম কোনো মানে চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমি তো খুব নিশ মার্কেট নিয়ে কাজ করছি, আমি তো বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ পাবো না বা এরকম কিছু। হ্যাঁ, ধন্যবাদ। ইয়েস, নাইস। আমি এখানে একটু এই কোশ্চেনটার সাথে মানে এই ব্যাপারটার সাথে একটু অ্যাড করি। লাস্টে যেটা বললেন যে আপনি ট্র্যাকিং কেন শেখা উচিত পারফরমেন্স মার্কেটারদের। সো দ্য থিং ইজ, আমাদের অনেকগুলো এরকম অ্যাড ম্যানেজার আছে। আমি ফেসবুক অ্যাডেরই এক্সাম্পল দিই, ইভেন গুগল অ্যাডও সেম। আমার কাছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ধরেন এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা দেখা যাবে না। সো দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। হুম, একটা অ্যাড অ্যাকাউন্টে আমি শুধুমাত্র এক্সাম্পল আচারের অ্যাড চালাই, এবং ওইটা হুম, আচার, গ্রোসারি, খাবার, শনপাপড়ি এই টাইপের হুম, জিনিসপত্রের অ্যাড চলছে। ওইখানে আমি $3,000 থেকে $4,000 খরচ করেছি এই পর্যন্ত লাস্ট 6 মাসে। অন দি আদার হ্যান্ড আমার কাছে একটা ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি ওই হুম, আচারের অ্যাড অ্যাকাউন্টটা আমি জাস্ট লোকেশন সিলেক্ট করবো, কিচ্ছু সিলেক্ট করবো না, অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন রান করে দিয়ে হুম, বসে থাকবো বড় একটা বাজেট অ্যাটলিস্ট $15 দিয়ে। আমি জাস্ট হুম, ওইটা 30 দিন স্কেজুয়াল করে দেবো, লাইফ টাইম বাজেট $1,000, 30 দিন। আমি গ্যারান্টি দিয়ে হুম। বলবো এটা অনেক ভালো রেজাল্ট আসবে, এবং আমার এক হ্যাঁ। এক $1 $1.5-ও আমার এক একটা সেল আসতে পারে। অন দি আদার হ্যান্ড হুম, আমি এমন একটা অ্যাড অ্যাকাউন্ট যেটা নতুন, সেখানে কোনো ডেটা নাই, ওইটাতে যদি আমি ট্র্যাকিং সেট না করে একদম জাস্ট চালাই দিয়ে বসে থাকি, ও একে হুম। ওকে বিভিন্ন লোককে দেখাবে যার সাথে আমার কোনো বিভিন্ন ওই রকম। ব্র্যান্ডের হুম। মানে কোনো সাদৃশ্যই নেই। অলরেডি অডিয়েন্সই নেই ওটা। হুম, এক্স্যাক্টলি। সো এটা আপনি যেটা বললেন যে ট্র্যাকিং এবং ডেটা ফিট করানো, খাওয়ানো, বোঝানো, এই জিনিসটা অনেক হুম, ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমার একটা কোয়েশ্চেন, আমার কাছে মনে হয় যে যারা যারা এই টাইপের ভিডিওগুলো করে বা যারা যারা ট্রেনিং করায় বা ইভেন মেটা বা গুগলের অফিসিয়াল সাইটগুলোতেও অফলাইন কনভার্সন নিয়ে খুব বেশি কিছু নাই। সবাই দেখে একটা অপশন হুম, আছে লাস্টে যে অফলাইন কনভার্সন, কিন্তু এটা অনেকেই বোঝে না। তো এখন ধরেন হুম, আমি আমার ওই অ্যাড ম্যানেজারটা আমি এক্সাম্পলের সাথেই বোঝাই, ওই অ্যাড ম্যানেজারটাকে হুম, আমি একটু ডেটা ফিট করাবো। ফিট করানোর জন্য দুইটা হুম, হতে পারে, আমি যেটা করি আমারটা বলি। এক, আমি অফলাইন কনভার্সনের জন্য আমার যদি স্টোর থাকে সেই বিজনেসটার, ওই ডেটাটাকে আমি ফিট করাই, ফিট করে ম্যাচ করানোর চেষ্টা করি। হুম, সেকেন্ড হচ্ছে আমি কাস্টম অডিয়েন্স অন্য কোনো অ্যাড ম্যানেজার থেকে যেটা ওদের সিমিলার। এক্সাম্পল, আমার কাছে হুম, একটা বিজনেস আছে, এটা আমসত্ত্ব বিক্রি করে, আর একটা বিজনেস যে মিষ্টি বিক্রি করে। যে আমসত্ত্ব হুম, কিনতে পারে সে মিষ্টিও পছন্দ করে, সে ডেইরি প্রোডাক্টও পছন্দ হুম, করে, আবার টক প্রোডাক্টও পছন্দ করে। সো ওর হুম, কাস্টম অডিয়েন্সগুলো আমি শেয়ার করে কয়েকটা আমি রিচ ক্যাম্পেইন চালাই, কয়েকটা আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাই। এগুলো কিন্তু অনেক টাকার আমি সিস্টেম বলে দিচ্ছি আমার যেসব স্ট্র্যাটেজি হুম, কাজে হুম, লাগে। তো ফ্রেশ অ্যাকাউন্টটাকে আমি একটু ট্রেন করাই, ট্রেন করা অল্প বাজেটে আমি 7 দিন 5 দিন 8 দিন চালাই, এবং অফলাইন কনভার্সনের ডেটাগুলো আমি পুশ করার চেষ্টা করি। এতে যেটা হয়, সিস্টেম বুঝতে পারে। সো রাহি ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে পুরো বাংলায় মানে বাংলা ট্রেডিং এ অফলাইন কনভার্সন নিয়ে আপনি আমাকে কিছু বলেন, আমি এই ক্লিপটা কাটবো। অফলাইন কনভার্সন কি, এটা কেন কাজে লাগে, এবং এটার আপনাদের কোর্সে একটা জায়গায় লেখাও আছে যে এটা নিয়ে একটা চ্যাপ্টার থাকবে। সো এটা সম্পর্কে হুম। আমাদেরকে একটু বলেন, হ্যাঁ, এবং দেখেন। আমার স্ট্র্যাটেজি ঠিক অফলাইন, আছে কিনা এটা একটু বলেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। আমি বলি দেখেন, অফলাইন কনভার্সন মানে হলো, যদি সিম্পল ওয়ার্ডে আমি বলি, অফলাইন কনভার্সন হলো সেই কনভার্সন গুলো যেগুলো আপনার অনলাইন মিডিয়ামে হয়নি। একদম। অনলাইন মিডিয়াম কিরকম হতে পারে? যেটা আমার ওয়েবসাইট বা আমার অ্যাপ বা যে কোনো অনলাইন মিডিয়াম যেখান থেকে কনভার্সন হওয়া পসিবল, সেই জায়গা থেকে হয়নি। তাহলে কোথা থেকে হয়েছে? অফলাইন মিডিয়াম। অফলাইন মিডিয়াম কি হবে? যেরকম কোনো ফিজিক্যাল স্টোরে আমার কনভার্সনটা হয়েছে। ঠিক আছে? যেমন খুব সিম্পল এক্সাম্পল যদি আমি ধরি, যেমন আমাদের কোনো যদি মানে সার্ভিস রিলেটেড বিজনেস থাকে, সেখানে আমাদের কি হয়, আমরা সাধারণত যে লিড গুলো জেনারেট হয় সেগুলো আমাদের অনলাইন মিডিয়ামে হয়। সাপোজ আমার একটা মানে আমি একজন ডক্টর, ঠিক আছে, আমি একটা সার্ভিস প্রোভাইড করি বা আমার একটা শিডিউল আছে, সেই শিডিউলে যদি আপনাকে মানে ডাক্তার দেখাতে হয়, তাহলে আপনাকে কিন্তু বুকিং করতে হবে। উইদাউট বুকিং ইউ ক্যান নট কাম টু দ্য চেম্বার, তাই না?
তো সেরকম কি হবে, তা আপনাকে কি করতে হবে, এই যে বুকিংটা করতে হয় সেটা সাধারণত কি হয়, অনলাইন মিডিয়াম ওয়েবসাইট বা তাদের কোনো অ্যাপ আছে, সেখানে গিয়ে আপনি সেই বুকিংটা রেজিস্টার করেন। ঠিক আছে? কিন্তু এই যে বুকিংটা করলেন, তার মানেই যে আপনি কিন্তু একটা লিড জেনারেট হলেন, কিন্তু আপনি কিন্তু লিড এখনো কনভার্ট হননি, তাই না? কেন কি, আপনি যেই দিনের জন্য বুক করেছেন সেই দিন আপনি ওই ডাক্তারের কাছে আদৌ যেতে পারবেন কি পারবেন না, ডাক্তার দেখাতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাই না? অ্যাট দ্য এন্ড, যারা ওই দিন ওই চেম্বারে গিয়ে ডাক্তারের কাছে দেখিয়েছে এবং সেখানে গিয়ে পেমেন্ট করেছে, তারাই একমাত্র কিন্তু কনভার্টেড লিড হলো। ঠিক আছে? আচ্ছা, এখন অনেক সময় কি হয়, এই ধরনের বিজনেসেরা কি করে, তাদের লিডের ইনফরমেশন একটা পার্টিকুলার সিআরএম এ মানে স্টোর করে, তাই না? একটা পার্টিকুলার সিআরএম এ তারা স্টোর করে রাখে যে আমার ওয়েবসাইট থেকে যেগুলো যেগুলো লিড আসলো তারা আমরা সিআরএম এ স্টোর করে রাখলাম, এবং তারা বিভিন্ন ধরনের অ্যাডও চালায়, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টু কালেক্ট দ্য লিড, টু জেনারেট দ্য লিড। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন পার্টিকুলার একটা ক্যাম্পেইন থেকে আমার 100টা লিড আসলো, সাপোজ, লেটস অ্যাজিউম। ঠিক আছে? এখন এখন অ্যাজ এ বিজনেসম্যান, যদি আপনি অ্যাজ এ পারফরমেন্স মার্কেটে যদি আপনি বিজনেসকে এটা বলেন যে ভাই আমার এই পার্টিকুলার ক্যাম্পেইন থেকে আমি 100টা লিড এনে দিয়েছি, কিন্তু বিজনেস পার্সন বা সি লেভেলে বা আপনার সিইও কিন্তু এটাতে স্যাটিসফাই হবে না। কেন হবে না? কারণ কি, সে আপনাকে জানতে চাইবে যে ঠিক আছে তন্ময়, তুমি আমাকে 100টা লিড এনে দিলে, কিন্তু এই 100টা লিডের মধ্যে কটা লিড কনভার্ট হলো? আর দে গুড লিড, অর দে আর লিটারেলি জাঙ্ক? হান্ড্রেড মানে পার্সেন্ট আমার যে লিড গুলো জেনারেট হয়েছে সেগুলো কি জাঙ্ক লিড, না দে আর রিয়েলি গুড লিড? যদি গুড লিড হয় তাহলে বেশিরভাগ লিডই কিন্তু কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু কনভার্ট হয়ে যাবে। লিড জেনারেট করাটা খুব একটা বড় বিষয় নয়, কিন্তু লিডকে কনভার্ট করাটাই হলো দ্য মেন মানে ম্যাজিক, ম্যাজিক্যাল থিং যদি আমরা ধরি। ঠিক আছে? তো এখন এই সিআরএম এর ডেটাটা আমরা, এই যে লিডের যে বিভিন্ন স্ট্যাটাস চেঞ্জ হয়, একটা লিড প্রথমে জেনারেট হলো, তারপর সে কোয়ালিফাইড হলো, তারপর সে প্রসেসিং স্টেজে গেল, তারপর সে ফাইনালি কনভার্ট হলো, তাহলে একটা লিড কিন্তু বিভিন্ন স্টেজ অতিক্রম করে লাস্টে কনভার্টেড হয়। কিন্তু আমরা শুধুমাত্র এই অ্যাড প্ল্যাটফর্ম গুলোর কাছে কি সেন্ড করতে পারি, যে আমাদের লিড কটা জেনারেট হলো, যে আমাদের একটা পার্টিকুলার ক্যাম্পেইনে কটা লিড জেনারেট হলো, সেটা আমরা অ্যাজ এ অ্যাড প্ল্যাটফর্মের কাছে ট্র্যাকিং এর মাধ্যমে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা সেন্ড করতে পারি। কিন্তু ওই 100টা লিডের মধ্যে থেকে কতগুলো লিড আমার অফলাইন মিডিয়ামে কনভার্ট হলো, সেই ডেটাটা কিন্তু আমি গুগলের কাছে বা কোনো অ্যাড প্ল্যাটফর্মের কাছে সেন্ড করতে পারি না। তো তার জন্য কি করি আমরা, সাধারণত সব সময় দুটো প্রসেস আছে। একটা হলো যে ম্যানুয়াল প্রসেস, আর একটা হলো অটোমেটেড প্রসেস। ঠিক হুম। আছে? ম্যানুয়াল প্রসেসে কি হয়, যে আপনার অফলাইন মিডিয়ামে যে লিড গুলো কনভার্ট হলো সেগুলো ডিটেলস আপনি যে কোনো একটা শিটে বা সিএসভি ফাইলে, হোয়াট এভার, যে কোনো একটা ফাইলে আপনি স্টোর করে রাখলেন, এবং সেই ফাইলটা আপনি সেই অ্যাড প্ল্যাটফর্মে আপলোড করে দিলেন, সেটা ফেসবুক হতে পারে, গুগল হতে পারে। তাহলে গুগল জানলো যে পার্টিকুলার একটা ক্যাম্পেইন থেকে 100টা লিড হলো জেনারেট, তার থেকে 50টা লিড কনভার্ট হলো, তাই না? জি। তা এখন এখন এটা হলো আমার ম্যানুয়াল প্রসেস। তন্ময় ভাই, রাই ভাই, আমার তো এরকম প্রত্যেকবার সময় নাই যে আমি প্রত্যেকবার যতগুলো লিড জেনারেট হবে আমি সিএসভি ফাইল ডাউনলোড করবো, গিয়ে গুগলে আপলোড করব বা ফেসবুকে আপলোড করবো। এটা টিডিয়াস প্রসেস, এবং এটা পসিবলও না, তাই না? হুম। হুম। তো তার জন্য কি হয়, একটা অটোমেশন প্রসেস হয়। সেখানে আমরা একটা টার্ম ইউজ করি বা শুনে থাকি, ওয়েব হুক বলে। ঠিক আছে? যেটা পার্টিকুলার যে সিআরএম এ আমরা ডেটাটাকে স্টোর করি, প্রত্যেকটা সিআরএম এ এরকম কিছু ওয়েব হুক পাওয়া যায়। হ্যাঁ? সেখান থেকে আমরা কি করতে পারি, যখনই একটা লিডের স্ট্যাটাস চেঞ্জ হবে, সেই ডেটাটাকে কালেক্ট করে আমরা পার্টিকুলার কোনো অ্যাড প্ল্যাটফর্মে বা কোনো অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে আমরা সেন্ড করতে পারি ফর ফার্দার অ্যানালিসিস, তাই না? তাহলে আমার কাছে এইটা অটোমেশন প্রসেস, এখানে কিন্তু আপনাকে একবার সেট আপ করে দিবেন, তারপরে কিন্তু সেটা অটোমেটিক কিন্তু চলতে থাকবে, আপনাকে ম্যানুয়ালি বারবার করে জিনিসটাকে মানে সিএসভি ফাইলের মতো আপলোড করতে হবে না। আপনার যখন রিডের স্ট্যাটাস চেঞ্জ হবে, সেই ডেটা অটোমেটিক আপনার অ্যাড প্ল্যাটফর্মে চলে যাবে, বা ফেসবুকের কাছে, গুগলের কাছে, বা যদি গুগল অ্যানালিটিক্স কাছে সেন্ড করতে চান সেখানেও যেতে পারবে। ঠিক আছে? তো এই ওয়েব হুক জিনিসটা এখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ডিজিটাল মার্কেটার, স্পেসিফিক্যালি যারা লিড রিলেটেড বিজনেস নিয়ে কাজ করে। ঠিক আছে? হুম। কেন কি, তারা সাধারণত এই জায়গায় গিয়ে আটকে যায় যে রাহিব ভাই, আমি সিআরএম থেকে ডেটাটা কিভাবে আমার বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে আমি সেন্ড করতে পারি, সো দ্যাট আই ক্যান ইনফর্ম দ্য বিজনেস দ্যাট দেখো ভাই,
আমি তোমার এই ক্যাম্পেইন থেকে এতগুলো লিড জেনারেট করেছিলাম, তারপর থেকে তার মধ্যে থেকে এতগুলো লিড কনভার্ট হয়েছে, তাই না? তো এই ওয়েব বুক থেকে ডেটা নেওয়ার জন্য কিন্তু কিছু প্রসেস আছে। হ্যাঁ, এই প্রসেসের মাধ্যমে আমরা কি করি, ওয়েব বুক থেকে ডেটা নিয়ে এই প্ল্যাটফর্ম গুলোতে সেন্ড করি। ঠিক আছে? তো এটাও আমাদের কোর্সে আমরা যখন ইন ফিউচার আমাদের কোর্সে আমরা এটা নিয়ে মানে হিউজ ডিসকাশন করবো। ইনফ্যাক্ট আমরা একটা পুরো চ্যাপ্টারই রেখেছি বা মডিউলই রেখেছি, যে জায়গায় আমরা এটা ডিসকাশন করবো যে ওয়েব বুক দিয়ে আপনি কিভাবে ডেটাটা নিয়ে বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। এটাকেই কি অফলাইন কনভার্সন বলে, জাস্ট টু সিম্পলিফাই? হ্যাঁ হ্যাঁ, এটাকেই বলে অফলাইন কনভার্সন। মানে হলো যে আমরা অফলাইন যে মানে অফলাইন মিডিয়ামে যে কনভার্সন হচ্ছে সেই ইনফরমেশনটা আমি অ্যাড প্ল্যাটফর্মকে ইনফর্ম করছি। এক্স্যাক্টলি। তাহলে আমাদের উপকার যেটা হবে যে অ্যাড প্ল্যাটফর্ম বুঝতে পারবে যে ওকে, এই টাইপের মানুষের কাছে আমি দেখাচ্ছি, এদের কাছে আরো যাওয়া উচিত। হ্যাঁ, আমি এটা হ্যাঁ। আমার পার্সোনাল যেটা করি সেটা হচ্ছে আমি একটা বিজনেসের জন্য কাজ করি, ওটা হচ্ছে খাস ফুডের নাম। খাস ফুডের হুম আউটলেট আছে 15-20টা, এবং তারা অনলাইনেও হুম অনেক স্পেন্ড করে। এখানে মজার হুম বিষয়টা হচ্ছে অনলাইনে আমি দেখি অনেক সময় সিপিআর অনেক বেশি, কিন্তু হুম যেটা হয় আমরা যেহেতু ম্যাসিভ ক্যাম্পেইন চালাই, ম্যাসিভ হুম বাজেটে চালাই, সো ম্যাসিভ বাজেটে যখন চালাই অনেক মানুষ যেটা হয় একটা ভিডিও অ্যাড দেখে ইউটিউবের মধ্যে, একটা হুম ফেসবুকে একটা ভিডিও দেখে, একটা ছবি দেখে, দেখে তার টপ অফ দ্য মাইন্ডে ওটা থাকে। তারপর সে নিচে নামে, শুক্রবারে নামাজ পড়তে, নামাজ পড়ে আস্তে আস্তে ফাস্টফুডের ওই দোকানের সামনে যায়, যে সে হুম প্রোডাক্টটা কেনাকাটা করে, কেনাকাটা করে সে চলে যায়। এই যে সে কিনলো, হুম আমার অ্যাড দেখে কিন্তু কিনলো। এখন এই ডেটাটা যদি আমি আমার সিস্টেমে আবার না পাঠাই, তাহলে তো সে বুঝতে হুম পারবে না যে এই জিনিসটার পেছনেও আমার অ্যাডের একটা ভূমিকা ছিল, বা এই মানুষটা অলরেডি পারচেস করেছে, হুম। একে আমি এতদিন না, ধরে টার্গেট করে করে বারবার আমি দেখাচ্ছি। আমি আরেকটু এখানে রিফাইন করতে চাই। হ্যাঁ, অনেকে ইয়েস। এরকম ভাবে, এটা কিন্তু অফলাইন মানে স্পেসিফিক্যালি অফলাইন ধরবো না আমরা, যেটা আপনি বললেন, যেটা যে আমি একটা ইউটিউব অ্যাড দেখলাম, দেখার পর আমি শুক্রবার নামাজ পড়তে গেছি, আমার মসজিদে পাশে ওদের আউটলেট আছে, আমি সেখানে গিয়ে আবার একটা প্রোডাক্ট কিনে নিলাম। এটা কিন্তু স্পেসিফিক্যালি আমি অফলাইন মিডিয়া মানে এই কনভার্সনটাকে আমরা ট্র্যাক করতে পারি না। যেমন এটা আমি আনট্র্যাকেবল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইয়েস। কিছু কনভার্সন আছে যেগুলো আমরা ট্র্যাক করতে পারি না। যেমন মনে করেন সাপোজ আমি একটা অ্যাড দেখেছি, হুম দেখার পর একটা প্রোডাক্ট সম্বন্ধে আমি জেনেছি। এখন আমরা 10টা বন্ধু মিলে বিকালবেলা বসেছি। ঠিক আছে? বসার পর আমি 10টা বন্ধুকে বললাম যে আজকে আমি একটা প্রোডাক্ট সম্বন্ধে দেখেছি, দেখ খুব সুন্দর। ঠিক আছে? তাদের মধ্যে একজনের কিন্তু পছন্দ হয়ে গেল প্রোডাক্টটা, সে পারচেস করে ফেললো। তাহলে আমি এই যে রেফারের মাধ্যমে সে পারচেসটা করলো, এটাকে আমি ট্র্যাক করতে পারবো? ইট ইজ না, নট এটা ওয়ার্ড অফ ট্র্যাকেবল। মাউথ হয়েছে। হ্যাঁ, এটা ওয়ার্ড অফ মাউথ। কিছু কনভার্সন আছে যেটা আপনি কখনোই ট্র্যাক করতে পারবেন না। যেমন আমি একটা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, সেখানে একটা বিলবোর্ড আমি দেখলাম। হুম বিলবোর্ডে আমি একটা প্রোডাক্ট সম্বন্ধে জানলাম। ঠিক আছে? দেখার পর আমি বাড়িতে এসে সেই প্রোডাক্টটা সম্বন্ধে সার্চ করলাম, করার পর আমি পারচেস করে পেলাম। ক্যান আই হুম। ট্র্যাক দ্যাট? না, নো, উই আমি ক্যান নট। এটা কখনোই ট্র্যাক করতে পারবো না, তাই না? তো এটা কিন্তু পার্টিকুলারলি এটাও একটা ওয়ান সার্টেন কাইন্ড অফ অফলাইন কনভার্সন, বাট ইট ইজ নট ট্র্যাকেবল, তাই না? ইয়েস। কিন্তু কোন অফলাইন কনভার্সন গুলো ট্র্যাকেবল, যেগুলোতে আপনি একটা লিডকে জেনারেট করার পর সেই লিডের ইনফরমেশন আপনার কাছে আছে, ইউ ক্যান ম্যানুয়ালি মানে কালেক্ট দ্য লিড ইনফরমেশন। আপনি একজন কজন আপনার বিলবোর্ড দেখছে, সেটার ইনফরমেশন ইউ ক্যান নট কালেক্ট, তাই না? আপনি যে একটা বিলবোর্ড দেখলেন, আপনার ইনফরমেশন অবশ্যই সে স্টোর করে রাখতে পারবে না, তাই না? তো যেই লিডের ইনফরমেশন আপনি স্টোর করে রাখতে পারবেন, সে একমাত্র সেই ইনফরমেশনকে আপনি ট্র্যাক করতে পারবেন। কিন্তু যেই লিডের ইনফরমেশন আপনি স্টোর করে রাখতে পারছেন না, তাহলে সেটা কিন্তু আপনি মানে করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন there is বেসিক্যালি। so much to learn। আচ্ছা, এই এই ডিসকাশনে চলেন, আমি এবার পার্সোনালিও জানতে চাই। এখন আমরা যেটা হুম করতাম, এই যে বিলবোর্ডের কথাটা বলছেন, বিলবোর্ডে আমরা যেটা করতাম ডিসকাউন্ট কোড দিতাম, বুঝছেন? ডিসকাউন্ট কোড। হুম সো ওই যে ডিসকাউন্ট কোডটা যে ওইখান থেকে নিয়ে আমাদের অ্যাপ ইনস্টল করার সময় ইউজ করবে, হুম স্পেসিফিক্যালি ওই এরিয়ার ওই ডিসকাউন্ট কোড যদি কেউ ইউজ করে, এক্সাম্পল কলকাতা K21, K21 এক হুম জায়গায় আছে, আবার দমদমে আরেকটা হুম DK21। সো হুম স্পেসিফিক্যালি তখন আমরা বুঝতে পারতাম যে ওকে, এই ডিসকাউন্ট কোড থেকে আসছে, মানে সে ওইটা দেখেছে। সো ইন দ্যাট হুম। কেস না, এটাকে আমরা তারপরে তাহলে কি হবে না। বলবো? তারপরে হবে না ধন্য ভাই। কেন? হ্যাঁ। মনে করেন আমি আমি সকালবেলা অফিসে যাই, হুম আমার অফিসে যাওয়ার রাস্তায় ওই বিলবোর্ড পড়ে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ওই বিলবোর্ডে দেখলাম যে এখন 20% অফার চলছে, মনে করেন তারপর ধারা যে 20% অফার চলছে। ঠিক জি। আছে? আমি এটা দেখে আসলাম। আসার পর সন্ধ্যাবেলা আমার একটা বন্ধু ফোন করেছে। হ্যাঁ, ফোন করে আমাকে বললো যে ভাই কেমন আছিস, অনেকদিন হুম, কথা ইয়েস, হয়নি। ঠিক আপনি আছে? লুপহোল হ্যাঁ। ধরে ফেলছেন, এখন ইয়েস। এখন আমি ওই ভাইকে বললাম, জানিস তুই তো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছিলি দারাজে, তো দারাজে এখন 20% অফ চলছে, তুই এখন কিন্তু কিনতে পারিস। ঠিক আমি আছে? এরকম অনেক এখন গ্রুপে সে আছি, ওই 550 করে অফারটা মেম্বার শুনেই ভাই। ওই অফারটা শুনেই এখন সে দারাজে গিয়ে 20% অফ ইউজ করে সে কিন্তু পারচেস করে ফেললো। তাহলে এখন এই পারচেসটা যদি আপনি এখন বলেন, হ্যাঁ, তাহলে মিসেলেনিয়াস এটা থেকেই যাবে এটা দিন শেষে, হ্যাঁ, আনট্র্যাকেবল। at the end type of conversion you cannot track.
আর ঠিক আছে। বাঙালির তো মানে বাঙালির অভ্যাস তো আপনি জানেন না, সে শুধু তাই করবে না, সে যতগুলো গ্রুপ হ্যাঁ, আছে সব গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ, সব তো গ্রুপে সে কিন্তু এটা ফরওয়ার্ড করে ফেলবে। ইন্টারেস্টিং, হুম, ইন্টারেস্টিং। এই জন্য রেজিস্ট্রেশন ক্যাম্পেইন গুলোতে আমি আসলে আই এম নট আ বিগ ফ্যান অফ ইট। যখন মানুষ বার্ন করে হুম, এইগুলো আসলে অনেক, যাই হোক, নতুন জিনিস শিখলাম এখানে, এইভাবে আমি চিন্তা করে দেখি নাই, হয়তো চিন্তা করতাম। নাইস। সো আমি নেক্সট কোশ্চেন যেটা জানতে চাই ভাই, মানে আমি আসলে দিস ইজ মোর অফ লাইক, আমি যেটা জানতে চাই, রিসেন্টলি আপনি দেখেছেন যে গুগল অ্যানালিটিক্স এর সাথে এখন আমি ফেসবুক কানেক্ট করতে পারবো নেটিভ ইন্টিগ্রেশন, যেটা অনেক হুম, দিন ধরে অনেকে হুম, ভাবছিল হুম, বাট হয় নাই। এর আগে যেটা করতাম, হুম, এর আগেও আমরা অবশ্যই দেখতাম, বাট জিনিসটা হচ্ছে তখন দুইটা সোর্স থেকে আসতো, গুগল অ্যানালিটিক্স থেকে ফেসবুক আবার গুগল। সো এখন নেটিভলি আমি করতে পারবো। So এইটা নিয়ে যদি আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলতেন, ইন্টারেস্টিং, এখন কি কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কেন এটা আমাদের জন্য হ্যাঁ। ভালো। এখন রিসেন্টলি ফেসবুক একটা আপডেট নিয়ে এসেছে যে তারা কি করেছে, তাদের প্ল্যাটফর্মের সঙ্গে আপনি গুগল অ্যানালিটিক্স এ কানেকশন করতে পারবেন, এবং গুগল অ্যানালিটিক্স থেকে কিছু কনভার্সন আপনি ইম্পোর্ট করতে পারবেন ফেসবুকে। ঠিক আছে। তো এটা রিসেন্টলি নিউ ফিচার, এবং এটা কতটা সঠিকভাবে কাজ করছে সেটা আমি এখনো এক্সপ্লোর করিনি। 2 মাস আমার হয়েছে এক্সপ্লোর মাত্র করা মনে হয়, এক হয়নি দেড় মাস। এখনো। হ্যাঁ, জাস্ট 2 মাস, মানে রিসেন্টলি লঞ্চ করেছে, খুব বেশি সময়ও হয়নি। ঠিক আছে। তো এটা, হ্যাঁ, ধীরে ধীরে দেখেন কিছু প্ল্যাটফর্ম আসবে যারা নতুন নতুন টুলস নিয়ে আসবে, বিভিন্ন ইন্টিগ্রেশন নিয়ে আসবে। কিন্তু এই ইন্টিগ্রেশন গুলোর একটাই অসুবিধা, যে ইউ ক্যান নট কন্ট্রোল, ইউ ডোন্ট হ্যাভ দ্য কন্ট্রোল। মানে এটাই হলো প্রবলেম। নাহলে ইন্টিগ্রেশন ইজ দ্য বেস্ট সলিউশন দ্যাট ইউ হ্যাভ। মানে যে অনেক থাকে না যে আমাদের কাছে একটা অ্যাপ আছে বা প্লাগইন আছে, ওটা ইনস্টল করে ফেলছি, আমার অটোমেটিক সবকিছু হয়ে যাচ্ছে ওয়ান ক্লিকে, আমি কেন জিটিএম দিয়ে করতে যাব? বা আমার কাছে এক্স্যাক্টলি। যদি বুস্টের অপশন থাকে, মানে আমি একটা ফেসবুক পোস্ট বুস্ট করে দিলে তো আমার অ্যাড রান হয়ে যায়, তাহলে আমি কেন ওখানে ইভেন অনেক সময় ক্যাম্পেইন ভালো কাজ ম্যানেজারে করে, গিয়ে, ওয়ার্ম অডিয়েন্সের কাছে হ্যাঁ, মেটা ক্যাম্পেইন ইচ্ছা করে ম্যানেজারে পাঠায়। গিয়ে কেন 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 করবো আমি, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ। because in the campaign manager you have the control, তাই না? ইয়েস। You cannot change the bolts and nuts. You can change the bolts and nuts however you want, তাই না? কিন্তু ইয়েস। এই ইন্টিগ্রেশন গুলোতে একটাই প্রবলেম, যে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। মানে আপনি সাপোজ ধরেন যে আমি চাচ্ছি যে একটা পার্টিকুলার ইভেন্ট এইরকম ভাবে পাঠাতে যাচ্ছি, বা এই পার্টিকুলার ইভেন্টের সঙ্গে এই পার্টিকুলার প্যারামিটারটা সেন্ড করতে যাচ্ছি, তো ইট ইজ নট পসিবল ইন দিস টাইপ অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে। এইটা হলো আপনার একটা লিমিটেশন। এবং দ্বিতীয় লিমিটেশন যেটা আসবে, যে আপনার যে এই যে, আপনি হয়তো শুনে থাকবেন তন্ময় ভাই, যে আপনাদের ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে জিডিপিআর কি ল। প্রাইভেসি, হ্যাঁ, জিডিপিআর ল এর জন্য তারা কিন্তু অনেক স্ট্রিক্ট হয়ে গেছে তাদের ট্র্যাকিং নিয়ে। ঠিক আছে। তো এই সব ইন্টিগ্রেশনরা কি করে, এই জিডিপিআর এর রুল গুলো সঠিকভাবে মেনে চলে না। ঠিক আছে। তারা কি করে, যে একটা ইন্টিগ্রেশন করে দিল, এখন ডেটা কিন্তু অটোমেটিক্যালি ফ্লো হতে শুরু করে দেয়। সেখানে ইউজার পারমিশন দিয়েছে কি দেয়নি তার উপর বেস করে কিন্তু তারা সেই ডিসিশনটা নেয় না, তাই না? তো সেইখানে কিন্তু একটা প্রাইভেসি ভায়োলেশনের মানে আহ আশঙ্কা থেকেই যায়, তাই না? তো হান্ড্রেড এইরকম পার্সেন্ট প্রবলেম গুলো তো আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনে খুঁজে পাই। তো হ্যাঁ। ইন্টিগ্রেশনে ভাই আপনি বলছিলেন যে এই ইন্টিগ্রেশন গুলোতে আমি আমার কন্ট্রোল হারাবো, তো আমরা তো আসলে যারা, আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখে বা ইভেন গ্রোথ একাডেমিকে যারা নিজেরা সার্চ করে পেয়েছে, আমার রিয়েলি হুম, মানে আমি মন থেকে বিশ্বাস করি যে তারা আসলে ইজি ট্যাবলেট খাইতে চায় না, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু লার্ন, হুম, এবং তারা ভিতর হুম, থেকে কাজ করতে চায়। এটা আমি এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি শিওর আপনি অনেক কিছু নিয়ে কাজ করেন, তারপরেও এই আউট অফ প্যাশন থেকে আপনি এটা করেন, কারণ আপনাদের কোর্সের যে ফি আর আপনি যে কয়টা ক্লাস রাখেন, আমি 100% শিওর এটা আপনার সময়ের 100% গুরুত্ব আসে না, আমি বলতেছি। না, হ্যাঁ, অবশ্যই না। আই নো। এই টাইমে আপনি যদি কনসাল্টিং করতেন, আপনি বাই ফাইবারে দিলে, আপনি আমাদের লাস্ট ভিডিওটা থাম্বনেল দিয়েছিলাম, 40 মিনিটের $600 কিভাবে চার্জ হুম, করা হুম, যায়। এখন হুম, এটা হুম, আমি হয়তো করতেছি না, বাট দেয়ার আর পিপল, আপনার স্টুডেন্টদের অনেকেই করতেছে। আমি আপনাদের ওই যে দেড় হুম, ঘন্টার আপনাদের একজন হুম, স্টুডেন্ট ছিলেন, ওই ভাইয়াটার নাম মনে নেই, হি ইজ ভেরি সিনিয়র, ব্যাংকে চাকরি করতেন, উনি কিন্তু করে, হুম, উনি অনেক অ্যাডভান্স হুম, লেভেলে কাজ করে। আসাদ ভাই। হুম, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আপনি আউট অফ প্যাশন নিয়ে বলছেন, সো আমি ধরেন এখানে এটা করছি, আমি সকাল 8টায় উঠছি, 8টা থেকে আমি মনে হয় বিকালের দিকে একটু বেরিয়েছিলাম, একজনের সঙ্গে দেখা করার দরকার ছিল, সেখান থেকে এই পর্যন্ত কাজ করছি, ভিডিও এডিট করা থেকে হুম, শুরু করে অনেক কিছুই করতেছি। সো হুম, শনি রবি কিন্তু আমি ইউএস যেই এজেন্সি টাইপের জায়গায় কাজ করি হুম, ফুল টাইম, ওটা আমার ব্রেড এন্ড বাটার, তা বাদে আমি কনসাল্টিং করি, এগুলো করি। হুম, আজকে এবং তার গতকালকে এই 2 দিন কিন্তু আমার ছুটি, বাট এই 2 দিন আমি আরো বেশি হুম, কাজ করছি। তো আমি যেটা বলার হুম, চেষ্টা করছি, যে আমাদের অডিয়েন্স বা আমাদেরকে যারা হয়তো পার্সোনালি ফলো করে, তারা ওই কঠিন জিনিসটাই শিখতে চায়। তো এই ক্ষেত্রে আমরা অনেকে এক্সাইটেড হচ্ছে, অনেকে পোস্ট দিচ্ছে যে এখন দেখেন নেটিভ ইন্টিগ্রেশন চলে আসছে, বাট হুম। অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য রাইট ওয়ে ভাই, দেখেন, অ্যাট টু দ্য স্টে এন্ড অ্যাহেড অফ দ্য অ্যাকচুয়ালি। ডে, হ্যাঁ, টু স্টে অ্যাহেড সবসময় মনে রাখবেন যে ওয়েন এভার ইউ হ্যাভ দ্য ফুল কন্ট্রোল, লাইক ইন্টিগ্রেশন ইজ গুড ফর দ্য সার্টেন পয়েন্ট অফ টাইম। একটা সময় পর্যন্ত ইন্টিগ্রেশন, দিস টাইপ অফ ইন্টিগ্রেশন টুল আর গুড। ঠিক আছে। কিন্তু বিয়ন্ড দ্যাট যখন আপনি যাবেন,
তখন কিন্তু আপনাকে কাস্টমাইজেশনের প্রয়োজন হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, যে পার্টিকুলার একটা বিজনেসে যদি মনে করেন একটা ই কমার্স বিজনেস যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, একটা বিজনেসের রেগুলার যে ইভেন্ট গুলো হয় সেগুলো যদি আপনার শুধুমাত্র সেইটুকু ইভেন্ট আপনাকে যদি কালেক্ট করতে হয়, দিস টাইপ অফ ইন্টিগ্রেশন আর গুড। ইভেন আই ডোন্ট নো ইভেন দিস ইন্টিগ্রেশন আর প্রপারলি ট্র্যাকিং অল দোজ ইভেন্টস আর নট, ঠিক আছে? কারণ কি আপনি তো এখন যদি ট্র্যাকিং না করতে পারেন, মানে ওই পার্টিকুলার প্ল্যাটফর্মটা যে ইন্টিগ্রেশন আপনি করেছেন সে যদি সঠিকভাবে প্রত্যেকটা পারচেজ ট্র্যাক করতে না পারে, আপনি কিন্তু ইউ ক্যান নট দ্য অপশন টু ডিবাগ, you একদম। cannot go to the code and see whether they are properly tracking those purchases or not, ঠিক আছে? হুম। তো তো এটা আপনার একটা মানে মেন প্রবলেম থাকে। দ্বিতীয় প্রবলেম কি হয়, দ্বিতীয় প্রবলেম হলো যে আপনার যখন আপনি ইন্টিগ্রেশন গুলো করবেন, তখন কি হলো যে আপনি যখনই একটা প্রবলেমে ফেস করবেন, মনে করেন হুম। সাপোজ একটা আপনি ট্র্যাকিং ইন্টিগ্রেশন করে দিলেন, করার পর আপনার ট্র্যাকিং হচ্ছে, এবার আপনার ক্লায়েন্ট এসে আপনাকে বলল যে ভাই আমি তো, তুমি তো ইন্টিগ্রেশন করে দিলে, এরপরে আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সাপোজ আমার গুগল অ্যাডসে কনভার্সন কম রিপোর্ট হচ্ছে, বা গুগল অ্যানালিটিক্সে আমার আগে বেশি কনভার্সন রিপোর্ট হতো এখন কিন্তু কম কনভার্সন রিপোর্ট হচ্ছে, বা হুম। আমার ট্রাফিক সংখ্যা কমে গেছে। এখন এই যখন এই কোশ্চেন গুলো আপনাকে করবে, ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার। ওয়াই? বিকজ ইউ অলরেডি লাইক আপনি কিন্তু একটা বাটন ক্লিক করেছেন আর ইন্টারনালি সবকিছু সেট আপ হয়ে গেছে, ইউ ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড, তাই এক্স্যাক্টলি। না? আপনি যদি ইনসাইডে কি হচ্ছে এটা যদি আপনি না জানেন, হাউ ডু ইউ অ্যান্সার দ্য কোশ্চেন যে আরে আমার তো এই জায়গায় হয়তো কিছু প্রবলেম হচ্ছে বলেই আমার ট্রাফিকটা কম দেখাচ্ছে, বা হয়তো আমার ট্র্যাকিং এ কিছু প্রবলেম হচ্ছে ওই জন্য পারচেস কম কাউন্ট হচ্ছে, তাহলে ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার ফর দ্যাট, তাই না? তো এবং এই প্রবলেমগুলো কিন্তু বেসিক্যালি আমি যত আমি ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছি তারা কিন্তু বেসিক্যালি প্রথমে এই ইন্টিগ্রেশনই থাকে। তারা কিন্তু যখন এই ট্র্যাকিং সেট আপ করতে আসে তখন কিন্তু তাদের স্টোরে বা ওয়েবসাইটে এই ধরনের একটা পার্টিকুলার ইন্টিগ্রেশন করাই থাকে। এগেন, ইনফ্যাক্ট তারা ওয়ার্ডপ্রেসে এই থিম ইন্টিগ্রেশন ডাউনলোড করে প্রবলেম জাস্ট ডেভেলপার করে দেয় 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে। তো ইনফ্যাক্ট তারা এই ইন্টিগ্রেশন প্রবলেম ফেস করে বলেই আমাদের মতো ট্র্যাকিং এক্সপার্টদের কাছে এসে ম্যানুয়ালি জিটিএম এর মাধ্যমে ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করে। এক্স্যাক্টলি। এখন এই ইন্টিগ্রেশন যদি সঠিকভাবে কাজ করতো, দে ডোন্ট হ্যাভ দ্যাট পার্টিকুলার লাইক come to a particular expert and spend money to implement the tracking, তাই না? তো এক্স্যাক্টলি। এটাই হলো মেন ডিসঅ্যাডভান্টেজ এই ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম গুলো যেগুলো আমরা সাধারণত বাজারে পেয়ে থাকি। ওকে, আপনি যেটা বলছেন এবং সাথে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য রাইট ওয়ে? রাইট ওয়ে কি তাহলে অ্যাকচুয়ালি হার্ড কোর জিনিসটা বোঝা, শেখা এবং নিজের স্কিলস এর উপর ডিপেন্ড করে কষ্ট করে জিনিসটা ইয়েস, শিখে ওইটাকে ইমপ্লিমেন্ট করা? কারণ আই অ্যাম অ্যাকচুয়ালি অবশ্যই। স্পেন্ডিং মানি বিহাইন্ড ইট। আমি যখন হুম, একটা অ্যাড চালাচ্ছি এর পিছনে আমার টাকা যাচ্ছে, আমি যদি আমার ওই হুম। অ্যাড ম্যানেজার বা আমার ওই গুগল অ্যাডের ওই নেন, অ্যাকাউন্টটাকে ট্রেন না হ্যাঁ, করতে পারি। হ্যাঁ। একটা সিম্পল ওয়ার্ড বোঝেন তন্ময় ভাই, যদি এই জিনিসটা এতটাই সিম্পল হতো তাহলে ফেসবুকে তো ওই বুস্ট পোস্টের অপশনটা আছে, ফেসবুক তো এনেছে ওটা, তাই না? তো তাহলে বিজনেস পার্সনের তো কোনো মানে পারফরমেন্স মার্কেটের প্রয়োজন হতো না। সে কি করতো, এক্স্যাক্টলি। সে নিজেই পারতো ওই ওই বাটনে ক্লিক করে দিয়ে আমার সবকিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, তাহলে হান্ড্রেড পারফরমেন্স পার্সেন্ট মার্কেটের তো কোনো প্রয়োজন হতো না। ইনফ্যাক্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সিরা, মানে এতগুলো ডিজিটাল মার্কেটিং এজেন্সিরও প্রয়োজন ছিল না, সব বিজনেসম্যানই কিন্তু নিজে নিজে একজন পারফরমেন্স মার্কেটার হয়ে যেত, তাই না? অ্যান্ড ইট আরো ইজ নট এখন পসিবল। জিনিসপত্র যেরকম ইজি হচ্ছে, মেটা থেকে আরো চেষ্টা করছে বা গুগল থেকে আরো চেষ্টা করছে যেন যেমন প্রিম্যাক্স আছে, তারপর আমাদের অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আসলো। শপিং ক্যাম্পেইনের হুম, মধ্যেও আগে একটা অপশন ছিল, মানে আমি যদি নর্মাল একটা ক্যাম্পেইন লঞ্চ করি ওখানে একটা অপশন ছিল সুইচ টু অরিজিনাল। এখন ওই হুম, অপশনটাও অনেকগুলা, স্পেশালি ইউরোপিয়ান বা হুম, আমেরিকান যেসব অ্যাড হুম। অ্যাকাউন্টগুলো আছে ওখানে সেটাও নাই। এখন আপনাকে অ্যাডভান্টেজ প্লাসই করতে হবে। আপনি জাস্ট করতে হবে, অডিয়েন্সে যে হ্যাঁ। অনেকে এটা জানে না, সেভড অডিয়েন্স ক্রিয়েট করে আপনি ওটাকে সাজেশন হুম, হিসেবে ইউজ করতে পারেন, তা না হলে হুম, ইউ লিটারেলি ডোন্ট হ্যাভ এনিথিং। সো এখন যদি আপনি হ্যাঁ। ডেটাটা প্রপারলি ট্র্যাক না করেন তাহলে হাউ ইউর ট্র্যাক হুম। মানে ট্রেনিং ইউর মেশিন লার্নিং, সো মেশিন ওইখানে লার্নিং ইউর ট্রেনিংটা মডেল, ভালো হবে না। মানে ওইটাই হলো যে ওই যে আমি যে উদাহরণটা দিলাম যে আপনি বাচ্চাকে যদি ছোট থেকে প্রপার নলেজটা না দেন, তা বড় হয়ে সে কিন্তু আপনাকে সেই সেরকম আউটকাম আপনাকে দিবে না, তখন আপনি বলবেন আরে আমার ছেলে তো বড় হয়ে কিছু হতেই পারলো না। আপনি ছোট থেকেই সেরকম ভাবে আপনি সে তাকে বড় করেছেন, তাই না? তো এক্স্যাক্টলি, বড় হয়ে এক্স্যাক্টলি। সে এরকম সেরকম আউটকামই দেবে। ভাই বাংলাদেশে এই টেরিফ টেরিফ মানে আপনার হচ্ছে ইউএস এর যে ইটা আসছিল ট্যাক্সের, ওইটার কারণে আমরা হুম, সবাই খুব ভয় পাচ্ছি যে অ্যাপেলের ডিভাইস গুলো অনেক দাম বেড়ে যাবে, বুঝছেন? হুম, এয়ারপডস বা এগুলোতে। সো আমি খুব চেষ্টা করতেছি একটা ম্যাক মিনি খুব তাড়াতাড়ি কেনার জন্য আমার হোম সেটআপের জন্য। হুম, আর আমার একটা ম্যাকবুক এয়ার আছে, ওইটা নিয়ে আমি ট্রাভেল করব। সো এটা করতে করতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে ওকে, আমার যদি কনভার্সন এপিআই সেট আপ না থাকে তাহলে ধরেন আমি বা আমার মতো যারা আছে বা ধরেন যারা অনেক বড় লোক, সিইও লেভেলের মানুষ, হুম, তাদের বেশিরভাগ মানুষই ম্যাকবুক ইউজ করে, না হয় আইফোন ইউজ করে, বিকজ তারা একটা মূলা ঝুলাইছে যে ওকে
আইফোন অ্যাপল প্রোডাক্ট মানে বেটার সিকিউরিটি। তো আমি হ্যাঁ। ওখান থেকে এটা লিঙ্ক করলাম যে কনভার্সন এপিআই ছাড়া এখন বারবার আমি যখন পিক্সেল সেট আপ করতে চাচ্ছি ম্যানুয়ালি বা যে কোনো ভাবে, বলতেছে ওকে ডু ইউ ওয়ান্ট টু সুইচ টু কনভার্সন এপিআই, নিসেসলি মেটা রেকমেন্ডেড কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই কেন সেট আপ করবো, সেট আপ করতে গেলে হুম কি করা লাগবে, অনেকে বলে সার্ভার সাইড ট্যাগিং, স্কেপ ডট আইও, হুম অনেক কিছু, এগুলো বুঝি না, খুব কঠিন হুম ব্যাপার। হুম আগেই ভালো ছিল হুম ওয়ার্ডপ্রেসের থেকে আমি মাই পিক্সেল হেল্পারে ক্লিক করে জাস্ট 5 মিনিটের মধ্যে হয়ে যেত। হুম, এখানে তাও কাজ আমাদেরকে হয়ে একটু যায়। এনলাইটেন করেন কিভাবে কি করা হ্যাঁ। যেতে পারে। আচ্ছা, রিসেন্টলি যেটা ফেসবুক ট্রাই করছে, যে তারা কি করছে, ব্রাউজার সাইড ট্র্যাকিংটাকে ডেপ্রিকেট করে সার্ভার সাইডে মুভ করতে যাচ্ছে। হোয়াই? দেয়ার আর কাপল অফ অ্যাডভান্টেজ অফ দ্যাট। হোয়াই? তো ফার্স্ট অ্যাডভান্টেজ, যখন আপনি পিক্সেল ট্র্যাকিং করবেন তখন আপনার কি হবে, আপনি দেখবেন, আপনি হয়তো তন্ময় দেখেছেন, বা আপনি যখন পিক্সেল ট্র্যাকিং সেট আপ করেছেন তখন দেখবেন পিক্সেল, আপনাকে ফেসবুক কি করে, একটা পিক্সেল কোড দেয়। যখন আপনি ইয়েস। পিক্সেল তৈরি করেন বেসিক্যালি সে আপনাকে একটা কোড দেয়, এন্ড দে আস্ক ইউ টু পুট দ্যাট পার্টিকুলার কোড ইনটু ইউর ওয়েবসাইট, হেড so সেকশন, that ইয়েস। they can collect the data or whatever happening in your website, তাই না? তো হুম। এইটা কিন্তু, এটা কি হয়, যে এরকম যখন আপনি মাল্টিপল প্ল্যাটফর্মের পিক্সেল আপনার ওয়েবসাইটে বসাবেন, আপনি তো এখন মনে করেন ফেসবুক অ্যাড চালাচ্ছেন, গুগল অ্যাড চালাচ্ছেন, টিকটক অ্যাড চালাচ্ছেন, গুগল অ্যানালিটিক্স আছেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজস্ব কিন্তু এরকম পিক্সেল কোড আছে। হুম। তো এই কোডটা যখন আপনি বসাবেন আপনার ওয়েবসাইটে, most probably যে ইট ইজ হ্যাম্পারিং ইওর ওয়েবসাইট স্পিড। স্পিড, তাই না? যখন হ্যাঁ, আপনি বোঝা একটা যাচ্ছে। হিউজ অ্যামাউন্ট অফ জাভাস্ক্রিপ্ট আপনার ওয়েবসাইটে বসাবেন, তখন সেটা কিন্তু আপনার পেজ পারফরমেন্সের উপর কিন্তু এটা একটা হ্যাম্পার দিবে, তাই না? হুম। তার জন্য কি করছে, যে এই প্ল্যাটফর্ম গুলো, শুধুমাত্র ফেসবুক না, ইচ এন্ড এভরি প্ল্যাটফর্ম আর ট্রাইং টু মুভ দেয়ার অল দ্য ট্র্যাকিং টু দ্য সার্ভার সাইড। তাহলে কি হবে, এই কোড গুলো আপনার পেজের স্পিডের উপর কোনো পারফরমেন্স ইম্প্যাক্ট করবে না, এক নাম্বার। দুই নাম্বার, যে যদি আমরা শুধুমাত্র ব্রাউজার সাইড ট্র্যাকিং করি, তাহলে কি হয়, আমরা সাধারণত কি করি, যে এই এই প্রাইভেসি কনসার্ন বা জিডিপিআর রুল আসার পর আমরা কিন্তু প্রাইভেসি ফোকাসড বেশি হয়ে পড়েছি। কে আমার ডেটা কালেক্ট করছে, কতটুকু কালেক্ট করছে, এটা নিয়ে আমরা কিন্তু কনসার্ন এখন, তাই না? তো এবং ইনফ্যাক্ট অনেক সময় আমরা কি করি, আমাদের ব্রাউজারে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড ট্র্যাকিং প্রিভেনশন মেকানিজম ইমপ্লিমেন্ট করি। অ্যাজ এ এক্সাম্পল, যে আমরা কি করি, কোনো ক্রোম এক্সটেনশন ইনস্টল করে ফেলি অ্যাজ এ অ্যাড ব্লকার, সো দ্যাট উই ডোন্ট হ্যাভ টু সি অল দোজ অ্যাডস, তাই না? তো এই প্ল্যাটফর্ম বা ক্রোম এক্সটেনশন গুলো কি করে, বা আমরা যদি কোনো একটা প্রাইভেসি ফোকাস ব্রাউজার ইউজ করি, যেমন সাফারি ব্রাউজার, ব্রেভ যেমন ব্রাউজার। ব্রেভ ব্রাউজার, এইসব ব্রাউজার কি করে, দে ডোন্ট অ্যালাউ দেয়ার ইউজার্স টু ট্র্যাক, তাই না? তো এইরকম ব্রাউজার গুলো যারা ইউজ করে, বা যে এই ধরনের ক্রোম এক্সটেনশন যারা তাদের ব্রাউজার ইনস্টল করে রেখেছে, তাদের কি হয়, তাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং গুলো কিন্তু প্রিভেন্ট হয়ে যায়। কেন প্রিভেন্ট হয়ে যায়, যে এই প্ল্যাটফর্ম গুলো সেগুলো কিন্তু ব্লক করে ফেলে। তার মানে আপনার একজন ইউজার আপনার ওয়েবসাইটে এসে যদি একটা পারচেজ করে, এবং সেই ইউজার যদি তার ব্রাউজারে এই ধরনের অ্যাড ব্লকার, বা সে যদি এই ধরনের ব্রেভ ব্রাউজার বা সাফারি ব্রাউজার দিয়ে সেই কনভার্সনটা করে, তাহলে সেই কনভার্সনে কিন্তু ট্র্যাক হবে না, তাই না? তো কিন্তু আমাকে যদি এটাকে ওভারকাম করতে হয়, তাহলে আমি কি করব, আমি সার্ভার সাইড ট্র্যাকিং করব, সো দ্যাট আই ক্যান ওভারকাম দিস পার্টিকুলার লিমিটেশন। ঠিক আছে? হুম। 3 নাম্বার যে আহ, জিনিসটা হয়, সেটা হলো যে, আপনি হয়তো আপনি জানেন তন্ময় ভাই, সেটা হলো যে আপনার যখনই এই অ্যাড প্ল্যাটফর্ম গুলো আমাদের বা পিক্সেল বলেন, ফেসবুক পিক্সেল বলেন, টিকটক পিক্সেল বলেন, গুগল অ্যানালিটিক্স বলেন, হোয়াট এভার, তো এদের কোডটা যখন আমরা আমাদের ওয়েবসাইটে বসাই, বা এরা যখন আমাদের সার্টেন পয়েন্ট অফ একটা ইউজারকে ট্র্যাক করে, দে ইউজ সার্টেন কাইন্ড অফ কুকি টু ট্র্যাক এ পার্টিকুলার ইউজার, তাই না? জি। তো রিসেন্টলি আপনি হয়তো শুনে থাকবেন যে আমাদের এই মেজর যে ব্রাউজার গুলো হয়, যেমন ক্রোম ব্রাউজার, তারপর সাফারি, ব্রেভ, এরা কি করছে, এদের থার্ড পার্টি কুকিকে কিন্তু ডেপ্রিকেট করে ফেলছে, ঠিক আছে? মানে হুম থার্ড হুম পার্টি হুম। কুকি ইউজ করা যাবে না, তাই না? তো ইয়েস। এটাকে যদি আমি ওভারকাম করতে হয়, তাহলে আমাদের কি করতে হয়, ফার্স্ট পার্টি ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করতে হয়। তার মানে প্রত্যেকটা ট্র্যাকিংই আপনার ওয়েবসাইটের ডোমেনের আন্ডারে হবে। তখন হুম কিন্তু এই ব্রাউজাররা এটা আইডেন্টিফাই করতে পারবেন না, যে এই যে একটা রিকোয়েস্ট গেল ইউজার ব্রাউজার থেকে, এই রিকোয়েস্টটা কি কোনো ট্র্যাকিং রিলেটেড মানে রিকোয়েস্ট, না এটা আপনার ব্রাউজারের আপনার ওয়েবসাইটের কোনো ফিচার্স এর জন্য এই রিকোয়েস্টটা গেল, ঠিক আছে? তো এটাও ওভারকাম করার জন্য আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। এবং একটা কুকির যদি আপনি লাইফ এক্সটেন্ড করতে চান, যে মনে করেন সাপোজ অ্যাজ এক্সাম্পল আমি ধরি তন্ময় ভাই, যে মনে করেন আজকে আপনার কেউ একজন ফেসবুক অ্যাড দেখলো, দেখার পর সে ক্লিক করলো, করার পর আপনার ওয়েবসাইটে গেল, যাওয়ার পর কয়েকটা প্রোডাক্ট দেখলো, দেখার পর এই প্রোডাক্টটা কার্টে অ্যাড করলো।
কিন্তু সে কনভার্ট হলো না, পারচেস করলো না। আচ্ছা, এখন একটা ফেসবুক পিক্সেলের যে কুকিজের ব্রাউজারে ড্রপ হয়, সেটার কিন্তু লাইফ টাইম থাকে 7 ডেজ। ওই জন্য আমাদের 7 ডেজ অ্যাট্রিবিউশন মডেল ইয়েস, ফেসবুকে ইউজ ফেসবুক হয়। অ্যাড সব জায়গায় দেখা যায়। হ্যাঁ, 7 ডে অ্যাট্রিবিউশন মডেল, কারণ কি ওই কুকিটার লাইফ টাইম থাকে 7 ডে, মানে 7 ডেজ এর পরে ওই কুকিটা অটোমেটিক কিন্তু ইউজারের ব্রাউজার থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট হয়ে যায়, ফেসবুক কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না যে এই ইউজারটা এই আপনার অ্যাড দেখে অ্যাড অর্ডার থেকে করছে এসেছিল। কিনা। হ্যাঁ, হুম। এই অ্যাড থেকে এসেছিল। তো এখন আপনি যদি এটাকে এক্সটেন্ড করতে চান যে না ভাই, আমার ইউজারের যে জার্নি সে কিন্তু উইদিন 7 ডেজ, মানে আমি যে প্রোডাক্টগুলো সেল করি সেটা কিন্তু হাই ভ্যালু প্রোডাক্ট, দে টেক সাম টাইম টু কনভার্ট, তাই না? তো উইদিন 7 ডেজ এসে এসে কিন্তু কনভার্ট হবে না। তার মানে বেসিক্যালি আপনার কি হবে, যে আপনি যতই মানে আপনার যত ইউজার 7 দিন পরে এসে আপনার ওয়েবসাইটে কনভার্ট হবে, সেগুলো কিন্তু অ্যাজ এ অ্যাট্রিবিউশন হবে না, মানে পার্টিকুলার ক্যাম্পেইনে কিন্তু সেটা অ্যাট্রিবিউটেড হবে না। তখন আপনি অ্যাজ এ পারফরমেন্স মার্কেটার এই চিন্তায় পড়ে যাবেন যে আর আমি তো ক্যাম্পেইন চালাচ্ছি, কিন্তু আমার কিন্তু অ্যাড দেখা, মানে আমার কনভার্সন কেন আমার ক্যাম্পেইনের পাশে দেখান অ্যাজ এ রেজাল্টে, তাই ভাই না? একটু আমি তো এখানে তখন যদি ইন্টারাপ্ট আপনি করি, একটু ইন্টারাপ্ট করি, হুম, সরি। যারা যারা এই পর্যন্ত এসে, আমি জানি অনেকের মাথা ঘুরতেছে, আমি একটু বলবো, হোয়াট এভার ইউ আর হিয়ারিং দিস ইজ সো ইম্পর্টেন্ট। কারণ কি, মানে এইখানে আসার পরেই এখান থেকে ক্র্যাক করো, এবং এইগুলো নিয়ে কেউ ভিডিও করে না। সবাই ভিডিও করে 35 মিনিটে ফেসবুক অ্যাড শিখুন, তারপর হচ্ছে হুম, কি এক ভিডিওতেই সব ফেসবুক অ্যাড কাভার। সো প্লিজ এইটুকু বোঝার চেষ্টা করেন ভাইয়া, প্লিজ বলেন। হুম। হ্যাঁ, তো এবার আমরা কি করি যে এখন মনে করেন আমি এই যে কুকির যে লাইফটা বললাম 7 ডেজ, এখন এটাকে যদি আমি এক্সটেন্ড করতে চাই যে না ভাই আমি এটাকে 30 দিয়ে করতে, 30 ডেজ হুম। করতে চাই, সো দ্যাট কেউ যদি 7 দিন পরেও এসে আমার ওয়েবসাইটে এসে কনভার্টেড হয়, আই ক্যান অ্যাট্রিবিউট দ্যাট পার্টিকুলার পারচেজ টু দ্য রাইট ক্যাম্পেইন, অর ইয়েস। ফেসবুক ক্যান ইয়েস। অ্যাট্রিবিউট দ্যাট পার্টিকুলার পারচেজ টু দ্য রাইট ক্যাম্পেইন, তাই না? তো এই জিনিসটা যদি আপনাকে মানে করতে হয়, তাহলে আপনি কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। ইনফ্যাক্ট আরেকটা মেজর যেটা প্রাইভেসি রিলেটেড যেটা মেন ফিচার, সেটা হলো যে কিছু এন্টারপ্রাইজ ক্লায়েন্টের প্রাইভেসি রেগুলেশন বা তাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী তারা সার্টেন কাইন্ড অফ ডেটা কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে সেন্ড করতে পারবে না। অ্যাজ এ এক্সাম্পল, যে ইউজারের আইপি অ্যাড্রেস কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে সেন্ড করতে পারবে না, তাই না? তো সেটা আপনি যদি প্রিভেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। হুম। ভাই অ্যাপেলের সাথে ওটা তো বেসিক্যালি, বললেন না। হ্যাঁ আচ্ছা, অ্যাপেলের সঙ্গে যেটা আমরা মানে এখন রিসেন্টলি যেটা আমরা আইওএস এর যে আপডেটটা এসেছিল, যেখানে আপনাদের মানে করেন অ্যাপেল যে বলেছে যে আপনার মানে ব্রাউজার সাইড যে ট্র্যাকিং গুলো আছে, সেগুলো আমরা আইওএস আপডেটের পরে আমরা পাবো না, ঠিক আছে? মানে মানে সে এটাকে প্রিভেন্ট করবে। তো সেটাকে যদি আপনাকে ওভারকাম করতে হয়, তাহলে কিন্তু আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে মেনলি। যদি আপনাকে এই ট্র্যাকিং ফিল্ডটাকে মানে একটা কথায় আপনাকে বুঝতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রিবিউট অল ইউর কনভার্সন প্রপারলি টু দ্য রাইট ক্যাম্পেইন, টু দ্য রাইট অ্যাড, you have to do server side tracking. Otherwise you will get a huge difference between your like campaign result and in your like স্টোর ড্যাশবোর্ড। আমার স্টোরে তো ভাই আমাকে দেখাচ্ছে যে 10টা সেল, কিন্তু আমি ক্যাম্পেইন ছাড়া কোনো কিছু রান করি না, কিন্তু এই 10টা সেলের মধ্যে তো অন্ততপক্ষে 7টা সেল আমার ক্যাম্পেইন থেকে আসছে, কিন্তু এটা আমার প্রমাণ অ্যাডে করবো কি করে? দেখাচ্ছে না। হ্যাঁ, ইয়েস। আমি প্রমাণ করবো কেন? আমি দেখাতে পারছি না এটা, তাই না? তো তখন কিন্তু এই প্রবলেম গুলো আসবে। যারা একটু 2-3 বছর কাজ করেছেন, ক্লায়েন্ট নিয়ে কাজ করেছেন, বা লাইক কোনো একটা কোম্পানিতে কাজ করেছেন, এভরি টাইম ইউ উইল ফিল যে আপনার সাবঅর্ডিনেট বাদে আপনার যারা একটু ভালো লেভেলে কাজ করে, তারা সবসময় আপনাকে প্রেশারে রাখার জন্য কিন্তু এই জিনিসগুলো নিয়ে ঝামেলা করবে আপনার সাথে। না না, এটা তো এমনি আসছে, এটা তো আমরা এই যে হুম, কিছু লিফলেট দিছিলাম, এটা সো দ্যাটস ওয়াই বিং এবল টু ক্লেম যে ওকে এটা আমার কাজের জন্য এসেছে, আমি যত কষ্ট করেছি হুম। এটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা অনেক ডিটেল টপিকে গেছিলাম, খুবই ভালো লাগছে জিনিসগুলো বুঝে, অ্যান্ড দে আর ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা একটু লাইট টপিকে আসি। লাইট টপিক বলতে যেমন ধরেন, আপনাদের কোর্সে মনে হয় আপনি কোনো এক জায়গায় বলতেছিলেন যে জিটিএম বাদে ট্যাগ ম্যানেজমেন্ট সফটওয়্যার আরো কি জিনিসপত্র নিয়ে আমরা কাজ করতে পারি, এগুলো নাকি আপনাদের এই রিসেন্ট কোর্সে দেখাবেন। এটা নিয়ে একটু শর্টে বলবেন। হ্যাঁ, তো তরুণ ভাই, আমাদের যেটা আমি বলেছিলাম প্রথমেই স্টার্টিং এ, যে আমাদের যেটা আমরা ফুল স্ট্যাক যেটা বলেছিলাম, তো সেখানে আমরা 3টা স্টেপ বলেছিলাম। প্রথমে হলো যে ডেটা কালেকশন, তারপরে ডেটা প্রসেসিং, এন্ড লাস্ট হলো ডেটা ভিজুয়ালাইজেশন। তো ডেটা কালেকশন পার্টে আমরা যে টুলটা ইউজ করি সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? হ্যাঁ। এখন সি এই এটা। প্রসেসিং পার্টটাতে, হ্যাঁ, প্রসেসিং পার্টটাতে আমরা যেটা আমরা যে মেনলি যে টুলটা ইউজ করি সেটা নাম হলো বিগ কোয়েরি, ঠিক আছে? এবং ইট হুম। ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুল অ্যামং অল দ্য ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে? ইয়েস। এখানে ইয়েস। কি হয়, আপনি আপনার ওয়েবসাইটে ডেটা, না আপনার ওয়েবসাইটে যা হচ্ছে খুঁটিনাটি জিনিস, আপনি ওই বিগ কোয়েরি একটা মনে করেন ডেটাবেসের মতো সাপোজ, ঠিক আছে? সেই ডেটাবেসে আপনি নিয়ে আসলেন।
আসার পর এই ডেটাবেসের উপর আপনি বিভিন্ন কোয়ারি রান করতে পারবেন, এসকিউএল কোয়ারি যেটাকে বলা হয়, হুম হুম স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হুম। তো সেটা দিয়ে আপনি কোয়ারি রান করে আপনি বিভিন্ন ধরনের অ্যানালিসিস করতে পারবেন এবং ফিউচার প্রেডিকশনও করতে পারবেন, যে আমার পাস্ট যে ডেটা ছিল তার উপর বেস করে আমি একটা ডিসিশন নিতে পারি যে আমার ফিউচারে এইরকম রেজাল্ট আসতে পারে, ঠিক আছে? ইয়েস তো ইয়েস। সেরকমও আপনি অ্যানালিসিস কিন্তু আপনি এই জায়গায় করতে পারবেন ইউজিং দ্য বিগ কোয়ারি। মানে আমি হ্যাঁ সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, বিগ কোয়ারিটা যদি আমি সিম্পল ওয়ার্ডে বোঝাতে চাই, যে আপনার ডেটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন? কেন কি আপনার আমরা আমরা সবাই জানি যে ডায়মন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল লাইক পিস অফ থিং ইন দিস ওয়ার্ল্ড, তাই না? কিন্তু ডায়মন্ডকে যদি আপনি দেখেন, যখন আমরা এটাকে হিসাবে মাটির নিচ থেকে বের করে আসি, তার কিন্তু এরকম শেপ, চমক, কাট এরকম থাকে না, তখন কিন্তু এটার দাম অত নয়। এটাকে ঘষা হ্যাঁ। মাজা করা হয় ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে, তারপরে কিন্তু সেটা এত ভ্যালুয়েবল হয়, তাই না? এক্স্যাক্টলি। হুম। কিন্তু এই ভ্যালুয়েবল জিনিসটা তৈরি করার জন্য আমাকে কিন্তু মেটেরিয়ালটা প্রথমে লাগবে। যদি আমার মেটেরিয়ালই না থাকে, তাহলে আমি কিন্তু এই জিনিসটা তৈরি করতে পারবো না, তাই না? তাই সেরকম আপনার কাছে যদি ডেটা থাকে, তাহলে সেটাকে আপনি কি অ্যানালিসিস করে সেখান থেকে এমন একটা ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি বের করে আনতে পারবেন, যেটা বিজনেসের কাছে একটা ডায়মন্ডের থেকেও বেশি আহ ইম্পর্টেন্ট বা ইউজফুল, তাই না? তো এই জন্য আমরা কিন্তু এই বিগ কোয়ারি ইউজ করি। আচ্ছা, অ্যাট দ্য এন্ড যেটা আমরা ইউজ করি সেটা হলো ভিজুয়ালাইজেশন। তার জন্য আমরা একটা টুল ইউজ করি, সেটার নাম হলো লুকার স্টুডিও। এবং হুম। এই লুকার স্টুডিওতে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট বা ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করে সুন্দরভাবে একটা ইনফরমেশনকে আপনার বিজনেসের যারা টপ লেভেলে আছে তাদের কাছে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। এক্স্যাক্টলি। আগে আমরা মানে আমি আমার লাইফে ইউজ করেছি আপনার গুগল ডাটা স্টুডিও, বাট ওটা বিগিনারদের জন্য। আর লুকার স্টুডিওতে আপনি অনেক কিছু করতে পারবেন, এবং ওটা অনেক যদি কিছু আপনি করতে পারবেন। ইন্টিগ্রেশন করতে পারেন তাহলে আপনার বারবার ফেসবুক থেকে এক্সট্রাক্ট করে করে রিপোর্ট বানানো লাগবে না। Just ওখানে যাবেন, একটা ডেট সিলেক্ট করবেন, হ্যাঁ, স্ক্রিনশট নেবেন, ক্লায়েন্টকে পাঠিয়ে ব্যাস, দিবেন। পাঠিয়ে বা দেবেন। গুগল ইনফ্যাক্ট স্লাইডে জাস্ট আপনাকে স্ক্রিনশটও পাঠাতে হবে না, আপনার লুকার স্টুডিওর ওটা আপনি যদি রিপোর্ট শেয়ার করে দেন, ক্লায়েন্ট নিজে থেকে ওটা ক্লায়েন্ট দেখতে নিজেই ক্লিক পাবে। করে দেখতে পারবে। আপ- এক্স্যাক্টলি হ্যাঁ, দেখতে এক্স্যাক্টলি। পাবে। হ্যাঁ, নাইস। আচ্ছা, সো আমরা এবার তাহলে একটু পার্সোনাল জিনিসপত্র ঢুকি। পার্সোনাল যেমন ধরেন, রাহি ভাই আপনি অনেক মানে ডিটেলস জিনিসপত্র নিয়ে কাজ করেন, আপনি অনেক কঠিন হুম, জিনিসপত্র নিয়ে কাজ করেন। সো আপনি নিজেকে প্রোডাক্টিভ রাখেন কিভাবে, এটা জানতে চাচ্ছি আপনার কাছে। কারণ এই ইন্ডাস্ট্রির মানুষের, প্রত্যেক ইন্ডাস্ট্রির মানুষের কিছু জিনিস থাকে। যেমন বিজনেসম্যানরা কয়েক, মানে অনেক যাদের টাকা, তারা কি করে বিভিন্ন জায়গায় হুম, ঘুরতে যায়, এগুলো করে। হুম, সো আমি এই রিসেন্টলি প্রোডাক্টিভিটি নিয়ে অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করতেছি, বিকজ আমি এখন আর কোনো অফিসে কাজ করি না লাস্ট 1.5 বছর মতো। তো হুম, আমি বাসা থেকে কাজ করি, না হলে আমি ট্রাভেল করি, ল্যাপটপ সঙ্গে থাকে। হুম, সো এই ক্ষেত্রে আমি আম অ্যাকচুয়ালি স্টিল ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য মানে বেস্ট ওয়ে। কখনো আমি রাত জেগে কাজ করে দেখেছি যে রামাদানের টাইমে, কারণ ওই টাইমে আমার যে ক্লায়েন্ট লাইন যারা ছিল বেশিরভাগ টাইমে ফিডব্যাক দিত মাঝরাতে, করতে করতে কফি খাইতে খেতে আমার হ্যাবিট হয়ে গেছিল। তারপরে অনেক হুম, কষ্ট আমি চেঞ্জ করে ভোরে উঠতাম, আমি 5টা 5:30টায় উঠে কাজ করতাম, 10:30টার মধ্যে ঘুমাই যেতাম। তখন আবার স্ট্রাগল করলাম যে অনেকে ফিডব্যাকই দেওয়া শুরু করতো রাত 10টা 11টার সময়, তাদের সাথে কাজ করতাম। হুম। এখন আমি মোটামুটি একটা নর্মাল একটা জায়গাতে আছি। কিন্তু যেটা হচ্ছে, একটু ডিটেলসে বলি। অনেক সময় অনেকে বলে পোমোডোরো টেকনিকের কথা, 25 মিনিট কাজ করে ওঠার কথা। আমার জন্য আমি লং হুম, আওয়ারে গেলে আমি ফ্লোতে আসতে পারি। আবার যেটা হয় হুম। যে আমি একসাথে অনেকগুলো জিনিস নিয়ে কাজ করি, যে কারণে আমার মনে হয় যে প্রোডাক্টিভিটি হ্যাম্পার করে। সো আপনি পার্সোনালি আপনি কি কি জিনিস মেনটেন করেন যে কারণে আপনি এত ডিটেল জিনিসপত্র নিয়ে কাজ করতে পারেন? হ্যাঁ, তো পার্সোনালি আমি যে জিনিসটা মানে আমি মেনটেন করি সেটা হলো যে আমি মর্নিং পার্সন নয়। আমি কিন্তু খুব সকালে উঠতেও পারি না, আমার উঠতে উঠতে 9টা 10টা বেজে যায়। কিন্তু আমি হুম নাইট পার্সন, মানে আমি অনেকক্ষণ রাতে জেগে থাকি, হুম হুম ঠিক আছে? কেন কি আমি রাতেই বেশি কনসেন্ট্রেট করতে পারি যে কোনো জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে? হুম। কেন কি আমি মর্নিং এ অনেক সময় কি থাকে যে, মনে করেন বাড়িতে অনেকে থাকে বা থাকে, এই যাও সেখানে যাও, মার্কেটে যাও, এই কাজটা করো এই কাজটা করো, তখন আমার কনসেন্ট্রেট কিন্তু হ্যাম্পার হয়, ঠিক আছে? তাই জন্য আমি এক্স্যাক্টলি। নাইটে সবাই ঘুমিয়ে পড়ে, কার কোনো ডিস্টারবেন্স নেই, আমি সুন্দর করে কনসেন্ট্রেট করতে পারি, ঠিক আছে? অলসো আচ্ছা। আই এম অ্যাজিউমিং ইউ হ্যাভ আ বেবি, সো এটা তো আরো এক্সট্রা। না, না, আমার বেবি এখনো হয়নি, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা, ইনশাআল্লাহ যাক। আল্লাহ যদি রহমত করে তাহলে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা। তো আহ যেটা আমরা মানে যেটা আমি বেসিক্যালি ফলো করি আমাকে নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, সেটা হলো যে আমি আমি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, আমি এই ইন্ডাস্ট্রির কোন কোনায় কি হচ্ছে না হচ্ছে সেই ইনফরমেশনটা সবার প্রথমে মানে পাওয়ার চেষ্টা করি, সো দ্যাট আই ক্যান টেক দ্য ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ। আমি একটা ইনফরমেশন, মনে করেন আমার ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জেস আসছে, ছাত্র ধরে নেয়, ঠিক আছে? যেমন আমি বলছি যে ফেসবুকে নতুন একটা, মনে করেন ট্র্যাকিং, ইউটিএম প্যারামিটার অটো হয়ে যাবে এখন। হ্যাঁ, তো মনে করেন সাপোজ, ঠিক আছে?
তো আমি একটা মনে করেন নতুন টেকনোলজি জানলাম যে আমাদের ট্র্যাকিং ফিল্ডে নতুন আসছে, ঠিক আছে। জি। এখন আমি চেষ্টা করি যে এই জিনিসটা যেন আমার থেকে আগে কেউ না জানতে পারে, so that I can take the advantage and I can take or I can create certain kind of product around this so that I can বুঝতে maximize পেরেছি। my profit, তাই না? যেটার কেন এক্সাম্পল কি? হতে পারে এই কোর্সটা কিন্তু, রাইট যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হতে পারে। তো কেন আমি চেষ্টা করি, ইনফ্যাক্ট আপনি যে কোনো বিজনেসে আপনি যাবেন তারাও কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করে দিয়ে। আপনি যদি যে কোনো বিজনেসের কাছে যাবেন দেখবেন যারা প্রথম কোনো জিনিস নিয়ে আসে তারাই কিন্তু 80% বা 90% প্রফিট মার্জিন তাদের কাছেই থাকে। হুম? 100%। যেমন আমরা যদি বলি যে অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি যে ক্রোমের কাছে কেন সবার থেকে বেশি মার্কেট শেয়ার, কেন কি ক্রোম ইজ দ্য ফার্স্ট ব্রাউজার দ্যাট হ্যাভ given so much of flexibility and so much feature to the user। এর একদম। আগে কিন্তু কেউ পারেনি, তাই না? তাই জন্য তারা কিন্তু সবার থেকে বেশি মার্কেট শেয়ার তাদের কাছে আছে, তাই না? এখন এই জিনিসটা আমি আপডেট থাকার জন্য কি করি? আচ্ছা হ্যাঁ, তো এক্স্যাক্টলি রাহিম আমি ভাই, জিজ্ঞেস করতাম এখন হ্যাঁ, কি করে নিউজ হ্যাঁ, লেটার। এখন আমি মনে করি কেমন করে জানি যে সবার থেকে আগে কি জিনিস আসছে, ঠিক আছে। হুম। এখন এই জিনিসটা আপডেট রাখার জন্য আমি কি করি যে এই ফিল্ডে যারা মনে করেন টপ লেভেলে যারা আছে তাদের সঙ্গে আমি একটা রিলেশন বিল্ড করি। মানে আমার রিলেশন আলহামদুলিল্লাহ যারা টপ লেভেলে কাজ করে তাদের সঙ্গে আছে আমার, ঠিক আছে। সেটা উমর তাস্কির থেকে শুরু করুক, প্রশান্ত থেকে শুরু করুক, আরো যারা ইন্টারন্যাশনালি ভালো ভালো কাজ করছে তাদের সঙ্গেও আমি কিন্তু আমার একটা রিলেশন বিল্ড আছে, হ্যাঁ। তো তাদের সঙ্গে কিন্তু আমার ফ্রিকুয়েন্টলি কথা হয় যে বিভিন্ন, তারাও আমাকে কিছু আস্ক করে, আমিও তাদেরকে কিছু আস্ক করি। এই মাধ্যমে কিন্তু আমি কিছু নতুন নতুন জিনিস ইনফরমেশন পাই। আচ্ছা, মনে করেন এবার আমি একটা নতুন ইনফরমেশন পেলাম, তারপর ধরেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেপ আমি কি করি, এখনো কিন্তু আমি মানে মার্কেটে এখনো মানুষজন ওই পুরোনো স্টেপেই আছে মনে করেন, তারপর তারা ওই একই জিনিস ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে। আমি কিন্তু ওই ওই পুরোনো স্টেপ থেকে মুভ করে গেছি এখন, ওটা বাদ, ঠিক আছে। কারণ কি আই হ্যাভ টু টেক দ্য নেক্সট স্টেপ টু গেট দ্য অপরচুনিটি, তাই না? তো এখন নেক্সট স্টেপে আমি কি করি, মানে আমি সিক্রেট বলে দিচ্ছি আমি আমার, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এই হ্যাঁ, সিক্রেট যদি তো কেউ কাজে লাগাইতে পারে কাজে লাগবে, বলেন। হ্যাঁ, অবশ্যই। তো এবার আমি নেক্সট স্টেপ কি করি যে আমি যখনই ওই ইনফরমেশনটা পাই তখন আমি কি করি ওই জিনিসটা সম্বন্ধে নলেজ গ্যাদার করার চেষ্টা করি, কারণ কি সেই জিনিসটাও কিন্তু আমার জন্য নতুন। কারণ কি সেটা নতুন আসছে মার্কেটে, আমিও ওই জিনিসটা নতুন, কারণ কি আমি তো ওইটা সম্বন্ধে আগে জানি না, তাহলে আমাকে সবার আগে নলেজ গ্যাদার করতে হবে সো দ্যাট আই ক্যান গিভ নলেজ টু আদার্স, এক্স্যাক্টলি। তাই না? একটা টিচারকে আগে শিখতে হবে সো দ্যাট হি অর শি ক্যান টিচ টু আদার স্টুডেন্ট, তাই না? তাহলে আমাকে কিন্তু সেই নলেজটা আগে গ্যাদার করতে হয়, তাহলে আমি তখন কি করি ওই বিষয়টা নিয়ে নলেজ গ্যাদার করতে শুরু করি যে এটাতে কি হয়, কেমন করে কি করতে হয়, এটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হোয়াটএভার, যত ধরনের কোশ্চেন একটা স্টুডেন্ট আস্ক করতে পারে, যত ধরনের প্রবলেম অকার হতে পারে সেটা নিয়ে আমি একটা অ্যানালাইসিস করি। করার পর আমি দেখি যে এই যে জিনিসটা আসলে এটা আমার ট্র্যাকিং ফিল্ডে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। যদি আমি অ্যানালিসিস করে দেখি যে এই ইম্প্যাক্টটা মানে খুব মেজর নয়, খুবই মাইনর, তাহলে আমি ওটাকে মানে অ্যাজ এ মানে একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে দিলাম, শেষ। মানে ওটার অ্যারাউন্ডে আমি কোনো প্রোডাক্ট আর বিল্ড করবো না। কারণ কি, কারণ কি এই মেজর, এটা কিন্তু মেজর কোনো চেঞ্জেস নয়, মাইনর একটা চেঞ্জ। আমি একটা আপডেট দিয়ে বললাম যে একটা নতুন আপডেট এসেছে, সেটা নিয়ে আমি একটা অ্যারাউন্ডে ভিডিও বানিয়ে আমি সবাইকে পাবলিশ করে দিলাম, সবাই খুশি আমিও খুশি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি আমি দেখি যে এই ইম্প্যাক্টটা অনেক মেজর ইম্প্যাক্ট, মানে এই যে চেঞ্জেসটা আসছে সেটা একটা মেজর ইম্প্যাক্ট ফেলবে আমাদের ট্র্যাকিং ফিল্ডে, ঠিক আছে। তো তখন আমি কি করি ওই অ্যারাউন্ডে একটা সার্টেন প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি যে এটাকে আমি কিভাবে মনিটাইজ করতে পারি। কেন কি আই হ্যাভ দ্য অ্যাডভান্টেজ নাও, তাই না? তো কারণ আপনি এখন আমি সবার আগে শিখেছেন ওই জিনিসটা। এবং এক্স্যাক্টলি। সবার আগে জেনেওছি এবং সবার আগে আমি শিখেওছি। তো এখন অ্যাজ এ ওয়াইজ পার্সন এভরিবডি উইল ট্রাই টু মনিটাইজ দিস পার্টিকুলার থিং, হ্যাঁ মনিটাইজ ইউর নলেজ, তাই না? হ্যাঁ। তো আমি সেরকম তখন এক্সাম্পল দিই আমি ভাইয়া, আমি এক্সাম্পল না দিলে বুঝবে না, সরি টু ইন্টারাপ্ট। ধ্রুব রাঠেকে সবাই চেনে বাংলাদেশ ইন্ডিয়ার, সো ধ্রুব রাঠে কি হুম, করলো, সে কিন্তু এআই এক্সপার্ট না, সে নর্মাল হুম, রিসার্চ বেস ভিডিও করে। So, সে দেখলো যে যাকে যারা দেখে তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশনের একটা ক্ষুধা আছে। সে কি করলো, খুব হ্যাঁ, তাড়াতাড়ি এআইটা সবার আগে শিখে ফেলো, এলএলএম মডেল কি, এটা কি ওটা কি, হুম, শিখে সে হুম, খুবই কম দামে 1500 টাকা ইন্ডিয়ান রুপি দিয়ে, টাকায়, হ্যাঁ, কিন্তু হুম, অনেক মানুষ তাকে দেখে, সে একটা বেসিক হুম, এআই এর একটা কোর্স বানায় কোর্স ফেলে এবং লঞ্চ তার করে জন্য ফেলে। খুব হুম, ইজি, কারণ সে এত ডিটেল হুম, ডিটেল রিসার্চ করে অভ্যস্ত। হুম। সো এটাই বলার চেষ্টা করতেছে রাহি ভাই আর কি, এবং যে খুব এআই নয়, তাড়াতাড়ি শুধু বুঝে এবং টাইম মনিটাইজ করা। ম্যানেজমেন্টের, টাইম ম্যানেজমেন্টেরও কিন্তু ধ্রুবাড়ির একটা কোর্স আছে। এক্স্যাক্টলি তো সে এক্স্যাক্টলি। কিন্তু সে কিন্তু তার অডিয়েন্সকে এখন কিন্তু মনিটাইজ করছে, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ, সে ইনফরমেশন অবভিয়াসলি হি ইজ গিভিং দ্য ভ্যালু টু হিজ অডিয়েন্স, beside that he is trying to like monetize their audience as well,
তাই না? হ্যাঁ ভাই, তা আপনি আমি আপনারটা সবসময়, বলেন, আমি ওই জাস্ট হ্যাঁ, এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, আপনাকে আমি ফ্লো হ্যাঁ, নষ্ট করে তো দিচ্ছি এটা, ভাই। হ্যাঁ, তো যাই হোক, তো আমি যেটা আমি বলি, তো আমি তখন কিন্তু ওটা মানে সবাইকে সেটা মানে আম, ওই অ্যারাউন্ড আমি একটা প্রোডাক্ট তৈরি করার, বিল্ড করার চেষ্টা করি, এবং সেটা নিয়ে আমি মানিটাইজ করার চেষ্টা করি, ঠিক আছে? জি। আচ্ছা, এখন অনেকের মনে হতে পারে, রাই ভাই আপনি তো এটা তাহলে স্বার্থপরের মতো একটা জিনিস করে ফেললেন, তাই না? যে আপনি জানলেন, জানার পর এটাকে মানিটাইজ করে আপনি এখন ওটাকে ওরা আন্ডার প্রোডাক্টাইজ করে ফেলছেন, তাই না? কিন্তু যারা বুদ্ধিমান, তারা কিন্তু রাহি ভাইয়ের কি হচ্ছে সেটা না দেখে ওই ইনফরমেশনটা বা ওই নলেজটা আমি সবার আগে কেমন করে গ্যাদার করে ইয়েস। সেকেন্ড পজিশনে আমি যেন আসতে পারি, আমি যেন তার মানে রাহি ভাইয়ের পরের ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট হবে সেটা আমি যেন গ্যাদার করতে পারি। হি অর শি ইজ দ্যাট ইন্টেলিজেন্ট পার্সন। ইয়েস। সে কিন্তু ওইটাতে ফোকাস দেয়নি যে রাহি ভাইয়ের কি মানে মানে রাহি ভাইয়ের কত প্রফিট হচ্ছে, রাহি ভাইয়ের কত কোর্স হচ্ছে, এটা কিন্তু তার উদ্দেশ্য নয়। রাহি ভাই যে ইনফরমেশনটা বা যে নলেজটা শেয়ার করছে, সেটা জেনে আমি কত তাড়াতাড়ি সেই পজিশনে বা সেই লাইনে আমি দাঁড়াতে পারি। মনে করে একটা লাইন আছে, সেই লাইনে আমি প্রথমে দাঁড়িয়ে আছি, তাই না? তো এখন আমি যাদের শেখাবো তারা আমার পরে পরে লাইনে আসবে, তাই না? তাহলে আমি, আমার পরে যে প্রথম যে পার্সেন্টটা থাকবে, সে আমার পরের যে ম্যাক্সিমাম, সে বেশি 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 ক্লায়েন্টে কাজ করতে পারবে, কেন কি এই যে নলেজটা যে নতুন গ্যাদার করবে সেই বিষয়ে কিন্তু মানুষের নলেজ খুবই কম, বা এই নতুন জিনিসটা যেহেতু এসে সবাই জানে না। 2 দিন পর ক্লায়েন্ট ওটা নিয়ে যখন কাজ নিয়ে আসবে, তখন কে করতে পারবে? যার কাছে নলেজ আছে সেই পারবে, তাই না? কিন্তু যার কাছে নলেজ নেই সে পারবে না। আর যার কাছে নলেজ আছে সেই তার ম্যাক্সিমাম প্রফিটটা সেই গেইন করতে পারবে, তাই না? তো এই জিনিসটা মানে আমি সবাইকে এটাই বলবো যে দেখেন, আপনার কাছে যখন আপনি কোনো নলেজের পিছনে ইনভেস্ট করবেন, ইট ইজ ওয়ান কাইন্ড অফ লাইক ইনভেস্টমেন্ট, এটাকে ধরেন। এটা কখনোই এরকম ভাববেন না যে আমি এবং ইনফ্যাক্ট অনেকেই এরকম ভাবে যে আমি তো এত টাকা দিচ্ছি, কিন্তু আপনাকে যে মেন্টার যে ইনফরমেশন বা যে নলেজটা দিচ্ছে, তার কাছে এই ভ্যালুটা খুবই মিনিমাম। হ্যাঁ, কেন কি সে তার একটা মানে করেন তার মানে সেলফ, মানে আমি এরকম ভাবে দেখি এই জিনিসটাকে যে সে দিন রাত এক করে দিয়ে তারপরে সেই জিনিসটাকে সুন্দর ফরম্যাটে সাজিয়ে এত ইজিলি তোমার কাছে রিপ্রেজেন্ট করছে, তাই বলে তুমি কিন্তু খুব ইজিলি শিখতে পারছো। কিন্তু ওই ইয়েস। যে ইনস্ট্রাক্টরের দিন রাত খাটনি, দিন রাত জেগে থাকা, হাজারো হাজারো ডকুমেন্টেশন পড়া, সেটাকে ট্রাই করা, সেটা থেকে কি কি প্রবলেম আসতে পারে সেটাকে ফাইন্ড আউট করা, এগুলো কিন্তু মানুষজন দেখে না। সে শুধু দেখে যে একদম ফাইনাল প্রোডাক্টটা, আরে রাই ভাই তো একটা ইয়ে করে দিয়েছে, তাই না? হ্যাঁ, 9,000 এটা গুণ এত, ডকুমেন্ট তাহলে এত এত দিয়েছে, টাকা ইনকাম হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, একটা ডকুমেন্ট ইয়ে করে দিয়ে গেছে, কিন্তু সে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে এগুলো দেখে না, তাই না? কিন্তু হ্যাঁ। আমি এটাই বলবো যে ওইটা না দেখে আপনি এই নলেজটা থেকে কি মনে করেন মানে পাবেন সেটা দেখেন, ঠিক আছে? ওকে। কেন কি এটা আপনাকে দেখেন, অ্যাট দ্য এন্ড আপনাকে কেউ এক পয়সা দিবেও না, আর আপনাকে কিছু জায়গা ছেড়েও দিবে না, তাই না? তো ট্রু। আপনাকে অ্যাট দ্য এন্ড আপনার জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হবে, এবং আপনি কি প্রফিটেবল হচ্ছেন না হচ্ছেন সেটা আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? একদম। তো এইটাই। আচ্ছা, এখানে আমি দুইটা পয়েন্ট বলবো। এক নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যেটা বলছেন যে আপনি কোনো একটা জায়গা থেকে নতুন ইনফরমেশন আসলো, ওইটাতে আপনি ইনফর্ম থাকছেন, সবার আগে জানার চেষ্টা হুম, করছেন যেন আপনি হুম, ইন্ডাস্ট্রির টপ লিডারদের মধ্যে একজন হতে পারেন। এটার জন্য আপনি হুম, যেটা করেছেন, নেটওয়ার্কিং করেছেন এমন মানুষজনের সাথে যারা এগুলো জানে, এবং তারা আপনাকে ভ্যালু দিয়েছে বিকজ ইউ হ্যাভ সামথিং গেল। হুম, সেকেন্ড কথা হচ্ছে, আপনি জেনে আপনি যখন একটা নতুন প্রোডাক্ট তৈরি করছেন, এই নতুন প্রোডাক্টটা যখন তৈরি করছেন, এখানে কিন্তু আপনি আপনার পড়ানোর একটা স্টাইল আছে। কেন খান স্যার এত ফেমাস? দের ইজ এ হুম, রিজন। উনি মাঝখানে হুম, মজা করে, মাঝখানে বকা দেয়, হুম, ওনার যে বিহারি হুম, অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টটা হুম, আনে। এই জন্য খান স্যারের অনেক জটিল জিওপলিটিক্যাল জিনিসপত্র মানুষজন, হুম, মিলিয়ন্স অফ মানুষ দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমি অনেক জানি, আমার ফ্যামিলিটা হুম, ছোটবেলা হুম, থেকে আমাকে এগুলো শিখাইছে। তারপরেও হুম, ধুবরাটের 29 মিনিটের মুক্তিযুদ্ধ রিলেটেড ভিডিও আমি দেখছি বিকজ অফ হিম। সো ওই যে হুম, আপনি ওখানে নিজের পার্সোনাল একটা ফ্লেভার আনতেছেন, দ্যাট ইজ হুম, ওয়াই এই জিনিসটা আপনি বেচতে পারতেছেন। আরেকটা এক্সাম্পল আমি দিই, এটা মেইনলি আমার এক্সাম্পল না, এটা হচ্ছে আপনার আঙ্কুর বারিকু বলছিল যে একটা ম্যাগি কেউ 5 টাকায় বেচতেছে, কেউ ওই হুম, ম্যাগিটাকে রান্না করে 5 স্টারে 500 টাকায় বেচতেছে। সো ইটস হুম, সেম ম্যাগি, বাট ডিফারেন্স কি? এসি অ্যাড হুম, করা হচ্ছে, সার্ভিং, হুম, সসেস, হুম, থ্যাংক ইউ, হুম, অনেক কিছু। সো এটাই হুম। আমি বলবো যে আসলে আপনি নিজের যে ভ্যালুটা অ্যাড করছেন এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো এখন তাহলে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আপনি যেহেতু ইনফর্ম থাকেন, এই জন্য আপনার মধ্যে থেকে একটা স্পৃহা কাজ করে। ইজ দের এনি আদার হ্যাক দ্যাট ইউ ক্যান শেয়ার উইথ আওয়ার অডিয়েন্স, যারা লং আওয়ার কাজ করে, বা ধরেন যারা এরকম টেকনিক্যাল জিনিসপত্রে বেশি হ্যাঁ, কাজ করে? হ্যাঁ, একটা জিনিস আমি মাঝে মাঝে করি যে মনে করো আমি যখন লং টাইমে কোনো কিছু মানে কনসেন্ট্রেট দিয়ে দেখছি, ঠিক আছে, বা একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করি, যখন আমি এরকম ফিল করি যে না আমার এখন হয়তো
যেই যে ধরনের কনসেন্ট্রেট থাকার কথা সেরকম আমি দিতে পারছি না, সেরকম আমি প্রোডাক্টিভ হতে এটা পারছি না, সবারই তখন আমি হয়, কি নতুন করি? খুব হ্যাঁ, ভালো সবারই হ্যাঁ, হয়। তো সবারই হয়। তখন আমি কি করি, মাঝে মধ্যে হয়তো ইউটিউবে একটা গান শুনি, বা হুম। তখন আমি কোনো একটা মুভি হয়তো অর্ধেক পর্যন্ত দেখে রেখেছিলাম, সেখান থেকে আমি রিজিউম করে আবার আবার মুভিটা দেখার চেষ্টা করি। বা আমি চাই যে আমার ব্রেনটা যখন এখন আবার ফ্রেশমেন্ট হয় বা হুম। ফ্রেশ হয়, সো দ্যাট লেটার পয়েন্ট অফ টাইম আমি কেন আবার যেন কনসেন্ট্রেট করতে পারি। তো মিডিলে আমি কিন্তু এরকম করি, যখন আমি আমি ফিল করি যে হ্যাঁ আমি এখন যেরকম কনসেন্ট্রেশন দেওয়ার কথা সেরকম কনসেন্ট্রেশন দিতে পারছি না, তখন আমি কিন্তু এই ধীরে ধীরে এই জিনিসগুলো মানে করি, মানে মাঝে মাঝে করি। কিন্তু আরেকটা জিনিস আমি মানে একটা টিপস দিতে চাই, সেটা হলো যে দেখেন, আপনার লার্নিংটাকে যদি আপনি এনজয়েবল করতে পারেন, মানে আপনি যখন একটা কোনো জিনিস শিখছেন সেই জিনিসটাকে যদি আপনি এনজয়েবল তৈরি করে নিতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার কাছে বোরিং মনে হবে না বা টিডিয়াস মনে হবে না। যে হুম। অনেকে অনেকে আছে কিন্তু লার্নিংটা একটা এনজয়েবল থিং, সে কিন্তু প্রত্যেকদিন চাই যে উঠে আমি কখন শিখবো নতুন জিনিস, ঠিক আছে, একদম। তাকে একটু এক্সাইটমেন্টের জিনিস। কারো কাছে মনে হয় আরে আবার ভালো লাগছে না আমার, মানে যে আমি উদাহরণ দিয়ে বলি, যারা আমার প্রত্যেকদিন জবে যায়, মানে প্রত্যেকটা জব পার্সনেরই দেখবেন সকালে উঠে মনে হয় হ্যাঁ। একটা একটা সেকেন্ড জন্য মনে হয় যে আজকে না গেলেই ভালো হতো, কিন্তু 100%। তবুও কিন্তু সবাই যায়। কিন্তু কিন্তু অনেকে এরকম থাকে, কিন্তু দেখবেন যে ওই বিজনেসের মালিক আর যে এমপ্লয়ি, এই দুজনের মধ্যে এটাই ডিফারেন্স, যে বিজনেস পার্সন প্রত্যেকদিন সকালে উঠে উঠে সে এক্সাইটেড থাকে যে আজকে আমি নতুন আরো কত বিজনেস বাড়াবো, হি ইজ এক্সাইটেড টু গো টু দ্য ওয়ার্ক, তাই না? কিন্তু যে এমপ্লয়ি, সে কিন্তু মানে নট নেসেসারিলি যে সে যে প্রত্যেকদিন সকালে উঠবে এবং এক্সাইটেড থাকবে আরে চলো আজকে সুন্দরভাবে আমি জব করবো, কাজ করবো। কম হয়, এটা খুবই কম হয়। নট নেসেসারি, এটা খুবই কম হয়। কিন্তু একটা বিজনেস 100%। পার্সন কিন্তু সবসময় এক্সাইটেড আছে আমি নতুন বিজনেসে কি করব না করব সেটাই। তো সেটা আমি চাই যে আপনার লার্নিং প্রসেসটা যদি আপনি এনজয়েবল করতে পারেন, তাহলে ইট ইজ লাইক, মানে আপনার এটা মনে হবে না যে আপনি বোরিং কোনো কিছু জিনিস করছেন। এই জন্য আমি কি করি, যে যখনই আমি কোনো নতুন কনসেপ্ট বা নতুন কিছু জিনিস শিখি, আমি আমি অ্যালাউ করি নিজেকে ফেল করার জন্য, মানে মানে আচ্ছা। হ্যাঁ আমি অ্যালাউ করি নিজেকে ফেল করার জন্য। কেন কি, মানে অনেকে এরকম ভাবে যে আমি ফেল করলে হয়তো খারাপ জিনিস, তাই না? কিন্তু আমি যখনই নতুন জিনিস কিছু শিখি তখন আমি অ্যালাউ, মানে ডেলিবারেটলি আমি অ্যালাউ করি যে ইফ আই ক্যান ফেল দেন আই এম লার্নিং ফার্স্ট, তাই না? ইয়েস। তো এটা আমি চেষ্টা করি সব সময় যে আমি ফেল করে আমি ইউটিউবে দেখি, ইউটিউবে দেখে দুটো ভিডিও দেখি, দুটো ভিডিও মাঝখানে একটা একটা গান শুনে নিলাম, ঠিক আছে। তো এরকম করে আমি কিন্তু লার্নিং প্রসেসটাকে মানে এনজয়েবল তৈরি করার চেষ্টা করি, যে আমার ক্ষেত্রে এটা এনজয়েবল মনে হতে পারে। আপনার ক্ষেত্রে যদি আপনি মনে হয় যে না, আমার অন্য টেকনিক ইউজ করলে আমার এটা এনজয়েবল মনে হচ্ছে, তখন আপনি কিন্তু সেই প্রসেসটা ইউজ করতে পারেন। আমি যে বাসায় শিফট করার পরে, বাসায় কাজ করার পরে যে আমার লাইফটা কত ইজি হয়েছে আমি কিভাবে বলবো। আমি হচ্ছে ভাইয়া 2012 থেকে 2020 সাল পর্যন্ত প্রফেশনাল ক্রিকেট খেলতাম। তো যারা হুম। ক্রিকেট খেলে তাদের মধ্যে একটা পাগলামি সারা জীবনে কাজ করে, যে ব্যাট নিয়ে এরকম এরকম করা। তো আমার যখন হ্যাঁ। বোরিং লাগে, আমার একটা হুম, বিগ এখানে ডাইনিং টেবিলের পাশে একটা বড় জায়গা আছে। সো হুম, মানে হুম, আমরা এই ফ্ল্যাটটাতে লাস্ট লাস্ট ইয়ার শিফট করেছি, বড় একটা স্পেস। হুম, সো আমি ওখানে যে just আমি চিন্তা করি যে ওকে, আমাকে লাসিত মালিঙ্গা বল করতেছে, আমি ওর মাথার উপর দিয়ে ছয় মারতেছি। এরকম আমি কিছুক্ষণ করার পরে বডি ব্লাড ফ্লো ঠিক হয়। এটা হুম, টেকনিক্যাল টার্মও আছে, এটাকে বলে বিডিএনএফ, ব্রেন হুম, ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর, মানে হুম, এন্ডোরফিনস, ডোপামিন, এগুলো হুম, রিলিজ হয়, একটু ভালো লাগে, দুইটা পুশ আপ দিই, যদি হুম, একটু ঘেমে যাই, তাড়াতাড়ি একটা শাওয়ার হুম, নিয়ে ব্ল্যাক কফি নিয়ে আবার আমি বসে যাই। ইট রিয়েলি very nice, হেল্পস আমার এন্ড থেকে হুম, এটা। সো আপনি হুম, কেবল যেটা বললেন যে কাজে যেতে ভালো লাগে, ইজিলি একটা জিনিস কমপ্লেক্স ইনফরমেশনকে বোঝানো। আমার রিসেন্টলি আমাদের ইন্ডাস্ট্রির বাংলাদেশে খুব যে ভালো করছে তার সাথে একটা পডকাস্ট, আমি জানি আপনি দেখেছেন কিনা, আপনি কি খালিদ ফারহানকে হ্যাঁ, চিনেন বাংলাদেশে? হ্যাঁ চিনি, হ্যাঁ হ্যাঁ, চিনি। হ্যাঁ, হ্যাঁ। সো হুম, আমার ওনার সাথে একটা পডকাস্ট করার সুযোগ হয়েছিল, লাস্ট 6 মাস মতো ওনার সাথে আমি কানেক্টেড। তো উনি একটা জিনিস বলতেছিলেন, যখন উনি ওনার এজেন্সি শুরু করে, হি হুম, ওয়েন্ট টু আয়ারল্যান্ড স্টাডির জন্য, মাস্টার্স হুম, করছিল ডিজিটাল মার্কেটিং এ। তো আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই, যখন আপনি এজেন্সি শুরু করছেন আপনাকে তো সবাই জিজ্ঞেস করে আপনি ইউটিউবার এটা ওইটা, আপনি কত ঘন্টা কাজ করছেন? উনি বলছে এভরি ওয়ার্কিং আওয়ার। কারণ তখন আমার আর কোনো উপায় ছিল হুম, না। তখন আমার যদি হুম, ইফ আই হ্যাড টু স্টে ইন দ্যাট মানে কান্ট্রি, তখন আমার এজেন্সিকে ভালো করে, এজেন্সি আমাকে যেন এমপ্লয় করতে পারে, তাহলেই আমি আয়ারল্যান্ডে হুম, থাকতে পারতাম, তাহলে বাংলাদেশে আসতে হইতো। সো আমি ওটা চাই হ্যাঁ, নাই। সো উনি এই কথা হুম, বলছে। আবার যখন আমি ওমর তাসকিরের, যারা ইন্ডাস্ট্রি টপ তাদের কথা বলতেছি, হুম, ওনার যখন ভিডিও দেখি, লাস্ট, আমিও তো ইউটিউবে ভিডিও করার চেষ্টা করি, লাস্ট এক সপ্তাহে আমি ভিডিও দিয়েছি একটা, ওমর তাসকির মনে হয় 8টা হুম, ভিডিও দিয়েছে। এন্ড প্রত্যেকটা হুম, ভিডিও ইনফরমেশন, একদম মানে হ্যাঁ, টপ নচ ইনফরমেশন। সো হ্যাঁ, হাউ দে আর একদম। মেনটেনিং ইট বিকজ অফ দিস প্যাশন, যে ওকে, তারা হুম, পছন্দ করতেছে জিনিসটা যেটা তারা করতেছে, হ্যাঁ, রাইট? course, এটাই, হ্যাঁ, এটাই 100%। সিক্রেট সস, এটাই সিক্রেট, যখন আপনি কোনো একটা জিনিসকে এনজয় করবেন আপনার কাছে মনে হবে না যে সময় কতটুকু গেল। যখন এই সাধারণ ভাবে আমরা যখন সিনেমা দেখি,
আমাদের কিন্তু কিন্তু এটা মনে হয় না 3 ঘন্টার সিনেমা, 4 ঘন্টার হ্যাঁ, যদি সিনেমা হয় তাও বসে দেখে, আর আমাদের কিন্তু কোনো বোরিং ফিল আমি হচ্ছে না। অ্যাভেঞ্জার্স ঠিক এন্ডগেম আছে? মনে হয় 7 বার দেখছি এই পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে তাহলে এক্স্যাক্টলি। কিন্তু আপনার কাছে সেটা বোরিং মনে হচ্ছে না, কারণ কি ইউ আর এনজয়িং দ্যাট দ্যাট থিং, তাই না? তো হান্ড্রেড সেরকম পার্সেন্ট আপনি যখন কোনো একটা জিনিসকে এনজয় করবেন, তখন ইট ইজ মাচ মোর ইজিয়ার ফর ইউ। তাই জন্য আপনি চেষ্টা করবেন যে আপনার লার্নিং প্রসেসটাকে যত রকম ভাবে এনজয়েবল তৈরি করা। ঠিক হুম। আছে? তো সেটা বিভিন্ন পার্সনের বিভিন্ন হতে পারে। তো করতে পারলে আপনি খুব তাড়াতাড়ি শিখতেও পারবেন, আপনি এটা এনজয়ও করতে পারবেন। 100%। নেক্সট দুইটা কুইক কোয়েশ্চেন। এক নম্বর হচ্ছে, ভাই আপনি এটা যদি আপনার আনকমফোর্টেবল হন, আপনি আমরা কেটে ফেলবো, এটা সমস্যা নেই। আপনি কি ডিভাইস ইউজ করেন, ডিভাইস কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড আপনি এই ডিভাইস হুম। আগে ইউজ করতেন কিনা, আবার কবে শিফট করছেন ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, হ্যাঁ, হোয়াট আচ্ছা, এভার। ঠিক আছে। না, কারণ না, কারণ ঠিক আমি আছে, বলতেছি, শুনুন, যেমন আপনি শুনুন। অ্যাপ ট্র্যাকিং এর যেটা দেখাচ্ছিলেন ভিডিও, ওই কোর্সটা আমি কিনছি। অ্যাপ ট্র্যাকিং এ হুম। আপনারা বলতেছিলেন যে আপনার যদি ডিভাইস ভালো না হয় ওইটা কাজ করবে না, ডিবাগ হবে না প্রপারলি। হ্যাঁ, দেখেন, প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ডিভাইসে একটা মানে লিমিটেশন আছে, মানে এটা মানে ডিপেন্ড করবে আপনার রিকোয়ারমেন্টের উপর। এখন মনে করেন আপনি একটা 5 লাখ টাকার মানে জিনিস মানে পিসি সেট আপ দিয়েছেন সাপোজ, বাংলাদেশে ধরেন। আছে জাদু পিসি 5,000 টাকার, হ্যাঁ বলেন। হ্যাঁ, 5,000 টাকার সেট আপ দিয়েছে, আর একজন দিয়েছে মনে করেন 5 লাখ টাকার। ঠিক আছে? দুই ধরনেরই সেট আপ, 5,000 টাকারও পাওয়া যায়, 5 লাখ টাকারও পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এখন ডিপেন্ড করবে যে আপনার রিকোয়ারমেন্টটা কি। এখন যদি আপনার বেসিক ইউজ কেস থাকে থাকে একটা পিসির, যে আমি প্রত্যেকদিন পিসিটা ওপেন করব, কয়েকটা জিনিস ব্রাউজ করব, একটা দুটো ইউটিউব ভিডিও দেখবো, একটা দুটো সিনেমা দেখবো, ব্যাস শেষ, এটুকুই আমার ইউজ কেস, তাহলে আপনার 5 লাখ টাকার পিসি বিল করার কোনো প্রয়োজনই নেই। দিস ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, এখন যদি হ্যাঁ, আপনার কাছে মানে আপনি বড় লোকের বাবার ছেলে হন বা মেয়ে হন, তা আপনার কাছে লট অফ মানি ইউ হ্যাভ, ইউ ক্যান বার্ন দ্যাট পার্টিকুলার মানি, ইউ ক্যান ডু দ্যাট শিওরলি। ঠিক আছে? তো সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট, এখন যদি আপনার রিকোয়ারমেন্ট হয় যে না, আমি কোনো গ্রাফিক ইন্টেন্স কাজ করি, বা আমি 3D মডেলিং করি, বা আমি এআই নিয়ে কোনো এআই ট্রেনিং করি, ঠিক আছে, এআই মডেল ট্রেন করি, তো সেই ক্ষেত্রে আপনার এক্সপেন্সিভ পিসির প্রয়োজন আছে, যেখানে আপনার র্যাম, হার্ডওয়্যার, জিপিইউ এইসবগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। আবার যদি আমাদের এই ফিল্ডে যদি আমি স্পেসিফিক্যালি বলি, তাহলে এখানে হাই কনফিগারেশনের কোনো পিসির প্রয়োজন নেই। কেন কি আমাদের মোস্ট প্রবাবলি কাজই আমাদের থাকে সবকিছু ব্রাউজারের মধ্যে আপনার হয়ে যাবে। মানে একটা মডার্ন 30-40 হাজার টাকা যদি একটা আপনি পিসি নেন, তাহলে কিন্তু মোর দেন এনাফ। ঠিক আছে? যা আপনি সব কাজই আপনি করে ফেলতে পারবেন। কিন্তু এখন শখের বশে যদি আপনি নিতে চান, নিতে পারেন। ঠিক আছে? যেমন আমার আগে একটা পিসি মানে ল্যাপটপ ছিল, সেটা হলো এইচপির। তো i3 মানে সিপিইউ ছিল। তো তো আমি ওটা নিয়ে শুরু করেছিলাম। ঠিক আছে? তো তারপরে আমি আহ, ওটা নিয়ে অনেকদিন চালাই, ওটা নিয়ে অনেকগুলো কোর্সও করাই। ঠিক আছে? তারপর আমার একটা প্রবলেম যেটা হয়েছিল, তার জন্য আমি সুইচ করেছিলাম। সেটা হলো একটু র্যাম যে, প্রয়োজন হয়। হ্যাঁ, না, না, ওটার জন্য আমার হয়নি, মানে আমি সুইচ করেছিলাম এই কারণেই যে আহ, আমি যখন কোর্স রেকর্ড করতাম জুমে, জুম রেকর্ড হওয়ার পর সেটা কিন্তু প্রসেস হয়। হ্যাঁ। প্রসেস হওয়ার পর আমাকে ইয়েটা দেয়, রেকর্ডিং হুম, ভার্সনটা হুম, দেয়, হুম, তাই না? হুম। তো আমার যে আগে মানে ল্যাপটপটা ছিল, সেটা প্রসেসিং হতে অনেক সময় লাগতো। মানে মানে প্রসেসিং পাওয়ার অত বেশি ছিল না। ঠিক আছে? তো আমাকে কিন্তু রেকর্ড মানে ক্লাস নেওয়ার পর অনেকক্ষণ বসে থাকতে হতো, টু জাস্ট টু গেট দ্যাট পার্টিকুলার ভিডিও, সো দ্যাট হ্যাঁ, আই ক্যান শেয়ার দ্যাট পার্টিকুলার রেকর্ডেড ভিডিও টু এভরি স্টুডেন্ট, তাই না? তো এটা কিন্তু অনেক অসুবিধা হতো আমার। ঠিক আছে? হ্যাঁ। তো তখন আমি কি করলাম, যে এটা তো অনেক মানে টাইম কনজিউমিং জিনিস হচ্ছে, তখন আমি কি করলাম যে কি আপগ্রেড করা যায়, তখন আমি আমাদের ম্যাক মিনি যেটা M2 Pro আছে, তো এটা একটা নেই, আর একটা আহ, আমাদের এলজির মনিটর নিয়ে নেই, ব্যাস, তারপরে ওটাই আমার শেষ। আর এটা নাইস। নিয়ে এখন ইনশাল্লাহ ভালোভাবে কাজ চলছে আমার। আমারও এলজির মনিটর এই পাশে, আর আমার হচ্ছে ম্যাকবুক এয়ার। আমি ম্যাক মিনি M4 যেটা আসছে, এটা খুবই ভালো। এটা আপনারা যারা ডেস্কটপ সেটআপ চান আপনারা কিনতে পারেন এটা। আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বলি এটা। হ্যাঁ, আমি আমি বলতে আমি আমি ম্যাক মিনি M4টা আমি শুধু বলবো না যে শুধু ডেস্কটপের জন্য, কেন কি ওটা ফর্ম ফ্যাক্টর এতটাই ছোট, যে ইয়েস, ওটা আপনি যদি চান যে আপনি একটা ব্যাগে নিয়ে আপনি আপনার অন্য জায়গায় নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর সেখানে শুধু একটা মনিটর থাকতে হবে, আপনি শুধু 100%। প্লাগ করে দিবেন, আপনার কাজ শুরু। এরকম একটা জিনিস নয় আমি যে, বলি,
এখানে হচ্ছে মানে পিপল মাইট থিঙ্ক যে আমি অ্যাপেল প্রোডাক্ট প্রমোট করছি, তা না। এটা আমি কেন বলছি, বিকজ অনেক মানুষ বুঝে না, হুম ইম্পর্টেন্ট খুবই, যে ম্যাক মিনিটার যেই স্পিডটা, জিপিইউ 10 কোর জিপিইউ, এটা আমি অনেক রিসার্চ হুম করছি। আমার ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমি আমার এয়ারটা বিক্রি করবো এবং আমি একটা ম্যাকবুক প্রো কিনবো, কারণ আমার অনেক কাজ থাকে অনেক ট্যাবে, আমি এডিটও করি বেসিক। সো একবার একটা আমি ম্যাকবুক প্রো M4 কিনে নেবো। ম্যাকবুক প্রো M4 কিনতে গেলে বাংলাদেশি টাকায় খরচ হচ্ছে 1,90,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা অ্যান্ড আমি হুম ম্যাক মিনি যদি কিনি, আমাদের এখানে ইন্ডিয়ার মতো আনফর্চুনেটলি স্টুডেন্ট ডিসকাউন্ট নাই। সো আমাদের এখানে 70 থেকে 72 হাজার টাকা হবে। অ্যান্ড আমার অলরেডি আই হ্যাভ আ মাউস, না আমার মনিটর 70 আছে। থেকে 72 না, তার থেকে মনে হয় বেশি হবে আপনাদের ওখানে তো। না, ওইটাই ওইটাই এখন তাই? ডিসকাউন্টেড ওইটাই। হ্যাঁ, ও, 70,000। ডিসকাউন্টেড ওটাই। আর ইন্ডিয়াতে আচ্ছা। হইলে আমি 60,000-এর মধ্যে পাইতাম, 10,000 টাকা স্টুডেন্ট ডিসকাউন্ট দিয়ে। ওকে। না, আমাদের ইন্ডিয়ায় তো মানে যেটা ম্যাক মিনি M4 সেটা হলো 56,000 মনে হয় যত সম্ভব, মানে যেটা বেস মডেল। ওই বেস মডেল আমাদের এখানে 71,000 টাকা, সবচেয়ে আচ্ছা আচ্ছা ডিসকাউন্টেডটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সো আমি আসলে যে কারণে এটা বলতেছি, অনেক মানুষ যেটা করে ফ্যান্সি জিনিস কেনার জন্য দে গো ফর দ্য প্রো মডেল, বাট ইউ ডোন্ট নিড দ্যাট। জাস্ট বাই হুম ম্যাকমিনি M4, এবং আপনি বেসিক, আমার এটা 15,000 টাকার একটা 22 ইঞ্চি মনিটর, অ্যান্ড আমার এটা তিনশো হুম। পঁচাত্তর টাকার একটা জাস্ট একটা মাউস, অ্যান্ড ইটস ওয়ার্কিং রিয়েলি মাউস। ফাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে না, আমি অনেক। আমি এটা আপগ্রেডও করতাম না যদি আমার ওই যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম, যে অনেক সময় লাগে একটা জিনিসকে, বা মাঝে মাঝে আমি যখন রেকর্ডিং করি সেই ভিডিওটাকে প্রসেস হতে ক্র্যাশ করে। ক্যাপকাটে বা হ্যাঁ যে ক্র্যাশ করে, তখন আমার ওই প্রবলেম হয়। তো ওই জন্য আমি আপগ্রেড করেছিলাম, নাহলে আমার ওটা দিয়েই আমার ট্র্যাকিং এর কাজ মোর দেন না, ওই ওই এক্স্যাক্টলি। ওই ল্যাপটপ দিয়ে হয়ে যেত। এই এই পার্টিকুলার টপিকটা আমি এই জন্য আনলাম, কারণ এটা নিয়ে কেউ কথা বলে না সবাই, মানে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলে না, এই জন্য আমি তুললাম। নেক্সট কথা ভাইয়া, খুবই আবার একটা পার্সোনাল, আপনি না পছন্দ করলে আমি এটা ডিলিট করে দিব। সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যামাউন্ট অফ মানি ইউ মেড ইন আ মান্থ? সবচেয়ে বেশি কত হুম টাকা ইনকাম করেছেন, কোন মাস বলতে হবে না, বাট আপনি বলতে পারেন এই ইয়ারের মধ্যে, এবং এক্স্যাক্টলি কি প্রজেক্ট করছিলেন, আপনি কি আপওয়ার্কে কাজ করছিলেন নাকি কোনো কনসালটেন্সি থেকে, মানে এক মাসে হুম। 30 দিনে সবচেয়ে বেশি টাকা কত ইনকাম করছেন আপনি এটা কাজ করে, জাস্ট টু ইন্সপায়ার আওয়ার পিপল যে এটাও পসিবল। আচ্ছা। হ্যাঁ, আমি এক্সাক্ট অ্যামাউন্ট আপনি বলবো না, মানে রেঞ্জ এক্সাক্ট বললেই কত হবে। ইনকাম করেছি আমি বলবো না, কিন্তু আমি ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রপোজাল কত পাঠিয়েছি সেটা আমি বলতে পারবো, ঠিক আছে। হ্যাঁ প্লিজ। এবং সেটা অ্যাপ্রুভও হয়েছে, ঠিক আছে। হুম তো সেটা আমি যদি বলি, মানে রিসেন্টলি আমি একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি। তো সেই তাদের ট্র্যাকিং সেট আপ করে দিতে হবে, এবং ইনফ্যাক্ট তাদের এই প্রবলেমটাই যেটা হলো যে অফলাইন কনভার্সন, ঠিক আছে, হুম যে তারা এটা জানতে পারছে না যে কতগুলো লিড আমার জেনারেট হচ্ছে এবং তার থেকে কতগুলো কনভার্ট হচ্ছে, ঠিক আছে। এবং দে আর দ্য হিউজ কোম্পানি, ঠিক আছে, তাদের ইন্টারন্যাশনালি বিজনেস চলে। তো হুম তারা কি হয়েছিল যে ট্র্যাকিং সেট আপ করবে তাদের ওয়েবসাইটের জন্য। তো মেইনলি তারা কি করেছিল, প্রথমে উমরের কাছে গেছিল, উমর হুম তাসকিরের কাছে, ঠিক আছে। হুম তো তারপর উমর তাসকির মানে আমাদেরকে রেফার করে দেয় যে ইফ ইউ ওয়ান্ট টু লাইক সেট আপ ট্র্যাকিং প্রপারলি দেন ইউ ক্যান গো টু রাহি, ঠিক আছে। তো তখন ও আমাকে নক করে যে আমি এরকম, উমর আমাকে বলেছে তোমার নাম, তো তুমি আমার ট্র্যাকিং সেট আপ করতে চাই, তো তুমি করে দিতে পারবে কিনা। তো আমি মিটিং টিটিং করি, করার পর তাদের প্রোডাক্ট দেখি, তাদের মেনলি স্যাস প্রোডাক্ট, ঠিক আছে, সবগুলো হুম। তাদের মানে মেনলি তাদের ওয়েবসাইটে 50 ধরনের প্রোডাক্ট আছে, ঠিক আছে। মানে 50 ডিফারেন্ট ডিফারেন্ট স্যাস প্রোডাক্ট আছে। তাদের কিছু প্লাগইনস আছে, তাদের কিছু ডিফারেন্ট লাইক অথেন্টিকেশন রিলেটেড প্রোডাক্ট আছে, ঠিক আছে, বিভিন্ন ছোট ছোট প্রোডাক্ট আছে একটা ইউজ আমি মানে একটু প্রোডাক্টের একটু মধ্যে। বুঝতে পারতেছি কোন কোম্পানি, বাট নাম বলতেছি না, বলেন। হ্যাঁ। তো আহ, তো তারা আসে, ঠিক আছে, এসে বলে যে আমি ট্র্যাকিং সেট আপ করবো, ঠিক আছে। তো আমি বললাম আমি থ্রু আউট দা প্রোডাক্ট দেখলাম যে এগুলো 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 প্রবলেম। তো আমি বললাম যে দেখো আমি তো করে দিতে পারবো, কিন্তু ইট টেক লাইক সাম টাইম অ্যান্ড ইট উইল কস্ট ইউ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো বললো যে দেখো আমাদের কাছে মানিটা প্রবলেম নয়, তুমি আমাদেরকে তোমার যতটুকু মানে যতটুকু তোমার দরকার বা যতটুকু এটার কস্ট তুমি আমাকে কোট করো, আমি আমাদের ম্যানেজমেন্ট টিমের সঙ্গে কথা বলবো, কথা বলার পর যদি আমরা এগ্রিমেন্ট হই তাহলে আমরা কিন্তু ফার্দার মুভ করবো, ঠিক আছে। তো আমি আহ তারপরে সবকিছু দেখি এবং প্রপোজাল রেডি করি, রেডি করার পর আমি তাকে ওই প্রপোজালে মানে মানে সেন্ড করি। তো ওই প্রপোজালে অ্যামাউন্ট আমি দিয়েছিলাম $5,000, ঠিক আছে। হুম, তো ইন্টারেস্টিং। হ্যাঁ, $5,000 আমি প্রপোজাল দিয়েছিলাম। তো তারপরে তারা বললো যে ঠিক আছে রাহি, আমরা তো পেয়েছি তোমার প্রপোজাল, আমরা 1-2 দিন সময় দাও, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমি তোমাকে জানাচ্ছি। তো তারপরে ওরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, কথা বলার পর মানে যে লোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে সে বেসিক্যালি ওই কোম্পানির পারফরমেন্স মার্কেটার,
ঠিক আছে। বুঝতে পেরেছি। তো তারা, হ্যাঁ, তো তারা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, কথা বলার পর তারা আমাকে বলে যে ঠিক আছে ভাই, উই ক্যান গো অ্যাহেড উইথ ইট, নো প্রবলেম, সো দ্য বাজেট ইজ ওকে ফর আস। আর এবং আমি এবং ও বলেছিলাম যে আমি কাজ শুরু করার আগে কিন্তু 40% আমি অ্যাডভান্স নেবো, কেন কি এখানে কিন্তু কোনো সিওরিটি নেই। মানে আমি যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করি তখন কিন্তু আমি কিছু অ্যামাউন্ট অ্যাডভান্স নিয়ে ফেলি, কারণ দিস ইজ দ্য সিকিউরিটি রিজন, ফর দ্য সিকিউরিটি রিজন, যে আমার কিন্তু এখানে সিকিউরিটি নেই। তো আমি বলেছিলাম যে 40% আমি কিন্তু অ্যাডভান্স নিয়ে ফেলবো। তো আমি কিন্তু 40% অ্যাডভান্স নিয়ে নিয়ে ফেলেছি অলরেডি। নেওয়ার পর আমি ইনশাআল্লাহ ওদের সঙ্গে কাজ করছি, এখন ফুললি ডেলিভার হয়নি, 70 to 80% কাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ডেলিভার করলে ফুল অ্যামাউন্ট মনে আমি করেন রাহি ভাইকে যত তাড়াতাড়ি এই পডকাস্ট থেকে ছাড়বো তত তাড়াতাড়ি উনি ই করতে পারবে। যাই হোক, ভেরি শর্ট। এটা আমি এজন্য জিজ্ঞেস করলাম, কারণ হয় কি, জিনিসপত্র এগুলো যারা ভালো করছে তারা না বলে না। সো আই ওয়ান্ট টু, হুম। অনেকে আবার আছে যে অনেক বেশি টাকার কথা দেখায়, তাদের কোর্স না, বিক্রি আমি করার আমি চেষ্টা আমি করে। দেখেন, আমি তোমার আমি একটা জিনিস দেখছি, দুই রকম জিনিস আমি দেখেছি। কিছু লোক আছে হয়তো অনেক বেশি ইনকাম করে কিন্তু সে শো অফ করতে পছন্দ করে না। কিন্তু কিছু মানুষ আছে যে মনে করেন অল্প, মানে হ্যাঁ আমি বলছি না শো অফ করা ভালো নয়, ঠিক আছে, কিন্তু এই শো অফ করা দেখে অনেকে আবার এই ফিল্ডে আসে। মানে মনে করো সাপোজ আমি একটা আজকে একটা ইনকামের স্ক্রিনশট দিলাম, সাপোজ হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, ঠিক আছে, এরকম স্ক্রিনশট। আচ্ছা, সেই স্ক্রিনশটটা দেখে হয়তো আরো 10টা ছেলে যারা ইনকাম করতে পারছে না এখন, তারা হয়তো ভাবলো যে এই ইন্ডাস্ট্রিতে গেলে বা এই স্কিলটা শিখলে হয়তো আমিও ইনকাম করতে পারবো, তাই না? এই স্বপ্ন নিয়েই কিন্তু তারা আছে সাধারণত। তো তখন কিন্তু এসে তারা কি হয়, তারা যখন ইনকাম করতে পারে না তখন তারা কি ভাবে যে আরে এটা তো ফ্রিল্যান্সিং তো বাজে, এরকম হয় না, কোনো কাজই হয় না, ঠিক আছে, সব বেকার, সব ধোকাবাজি, ঠিক আছে। কিন্তু তোমার যে প্রথম আসার যে ইয়েটা ছিল, মানে প্রিপারেশন ডিসিশনটা মেন ছিল, কারণ। সেটাই তো রং ছিল। তুমি হুম। টাকা দেখে এসছো, তুমি কিন্তু নলেজ গ্যাদার করার জন্য আসোনি, বা তোমার প্যাশন যে এই ফিল্ডে আছে সেটা দেখে কিন্তু তুমি আসোনি, তাই না? তো তুমি তো দীর্ঘ লং রানে তুমি টিকে থাকতে পারবে না। তাই জন্য আমি বলি যে আমি আমি এইটাই জিনিসটাকে প্রমোট করি যে হ্যাঁ তুমি নলেজ শেয়ার করো, কিন্তু তুমি এই স্ক্রিনশট শেয়ার করো না, কেন কি ইট ইজ গিভিং এ রং ইম্প্রেশন টু দা নিউ কামার্স, বা যারা এক্স্যাক্টলি। হয়তো এই ফিল্ডে আসছে তারা একটা ভুয়া স্বপ্নর দিকে আগাচ্ছে। মানে আমি বলছি না যে সবাই টপ লেভেলে যেতে হবে, দেখেন এই পৃথিবীতে সবাই ইলন মাস্ক হতে পারবে না, দ্যাট ইজ ওয়ান ইলন মাস্ক। এখন যে সবাই বলে যে আমি ইলন মাস্ক, আমিও স্পেস বিজনেসে যাব, একদিন ইলন মাস্ক হবো, দ্যাট ইজ নট পসিবল, তাই না? তো ইলন মাস্ক কিন্তু একজনই হবে। তো ঠিক আছে, সেটা ফ্রিল্যান্সিং এ একজন এরকম 1% লোক থাকবে যারা হাই অ্যামাউন্টে ইনকাম করছে, ঠিক আছে। সেটা দেখে যদি তুমি একটা পার্টিকুলার ফিল্ডে আসো সেটা কখনোই নয়। রাদার তোমার এইটা হওয়া উচিত যে যে ফিল্ডে আমি যাচ্ছি সেই ফিল্ডে আমার কি প্যাশন আছে, বা ওই ফিল্ডে আমি কাজ করতে চাই ইন ফিউচার, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, ঠিক আছে। হ্যাঁ, এইবার তুমি দীর্ঘদিন কাজ করার পর তুমি যদি একটা অভিজ্ঞতা অর্জন করো, দেখেন মানি ইজ দ্য বাই প্রোডাক্ট অফ দ্য ভ্যালু। ইফ ইউ আর প্রোভাইডিং দ্য ভ্যালু, দ্যার ইজ নো অপশন দ্যাট ভ্যালু উইল, লাইক মানি উইল কাম টু ইউ, ঠিক আছে। আপনি যদি ভ্যালু প্রোভাইড না করেন, মানে আপনি যত দৌড়ান টাকার পিছনে, টাকা আপনার পিছনে আসবে না, ঠিক আছে। ইউ হ্যাঁ। প্রোভাইড দ্য ভ্যালু, দ্য মানি উইল কাম টু ইউ, ঠিক আছে। আমি তো এইটা হলো মেন। বলেন হ্যাঁ বলেন, তো এটা মেন বলেন। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা হলো মেন ফ্যাক্টর। তো আমি এটাই বলবো যে দেখেন, সবার আগে যখন আপনি কোনো জায়গায় শেয়ার করছেন বা কোনো একটা আপনি ভালো কাজ করছেন, বা কাউকে ইন্সপায়ার করার চেষ্টা করছেন যে ভাই তুমি এই ফিল্ডে আসো বা এই ফিল্ডে কাজ করো, ডোন্ট ইন্সপায়ার বাই শেয়ারিং দ্য, লাইক অনলি দ্য মানি, share the knowledge, what scope they have in this particular field, share this type of things। কিন্তু বেসিক্যালি আমি যেটা দেখেছি, মানুষ শুধু ওই আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং আজকে করে আমি এত একটা, টাকা ইনকাম করুন। আলহামদুলিল্লাহ আমি আজকে স্ক্রিনশট দিয়ে ফেললাম, ঠিক হ্যাঁ। আছে, আলহামদুলিল্লাহ আমি আজকে স্ক্রিনশট দিয়ে ফেললাম। এক্স্যাক্টলি। এই স্ক্রিনশটটা দেখে কি আমি কি নলেজ পাচ্ছি? কিছুই না। 100%। আমি যেমন রিসেন্টলি হচ্ছে, এগেন আমি $5,000 পর্যন্ত যাইনি বা খুব তাড়াতাড়ি যাবো এমনও না, বাট আমি রিসেন্টলি একটা ট্রেনিং করাচ্ছিলাম। সো ওই ট্রেনিং এর হুম। আমি অ্যামাউন্টও বলবো না, বাট আমি এটা হচ্ছে লাইক প্রতিদিন ট্রেনিং করালে ওই ট্রেনিং এর একটা অ্যামাউন্ট ওরা দিবে। হুম। সো আচ্ছা। আমি একদিনে যেটা, দ্য অ্যামাউন্ট আই গট পেইড, এটা হচ্ছে আমার প্রথম জবের, আমি পুরো মাসে যে স্যালারিটা পাইতাম তার চেয়ে $4,000 বেশি। সো ইট হুম। ওয়াজ নট আ লট অফ মানি অনেকের ক্ষেত্রে, বাট হুম। আমার ক্ষেত্রে এটা অনেক বেশি, কারণ আমার যেসব না, ফ্রেন্ডরা এখন অবশ্যই,
অবশ্যই। হুম। আমার যেসব ফ্রেন্ডরা এখন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে একটা জবে যাচ্ছে, তারা এরকম একটা অ্যামাউন্টে জয়েন করছে একটা কোম্পানিতে, হ্যাঁ, ফর জয়েন দ্য হোল করছি। মান্থ। হুম। এন্ড আমি হুম। 2020 সালে আমার প্রথম মানে ফর্মাল জবে প্রতি মাসে আমি যেটা পেতাম বোনাস সহ, তার চেয়ে 4,000 টাকা বেশি আই গট পেইড ফর দ্য একদিনের জন্য, উইথ লাঞ্চ অ্যান্ড হুম। আদার ফ্যাসিলিটিস এস ওয়েল। সো আমার তখন মনে হচ্ছে যে ওকে, আমি একটা অন দি আদার সাইড আছি, অ্যান্ড দেয়ার আর পিপল, দে আর ট্রাইং টু কম্প্রিহেন্ড ওয়াট আম ট্রাইং টু সে তাদেরকে। এটা একটা অসাধারণ ফিলিংস। এই জন্য আমি বলবো যে ওয়ার্ক রিয়েলি হার্ড, অ্যান্ড তাহলেই এই জিনিসগুলো পসিবল। লাস্ট দুইটা কোয়েশ্চেন আছে ভাই। এক নম্বর হচ্ছে, আহ, আপনাকে যদি কেউ কনসালটেন্সির জন্য, আমি শিওর ইউ ডু কনসালটেন্সি, যে কনসালটেন্সির জন্য যদি কেউ হায়ার করতে চায়, অফকোর্স ইউ চার্জ ওয়েল। সো আপনি একটু বলেন সে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, এবং আপনি কোন বেসিসে কি মডেলে কাজ করেন। এখন এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি আমাকে যেটা বললেন যে আমি আপনাকে একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, সো আপনি বললেন যে ওদের অ্যাপ পিক্সেলে প্রবলেম আছে। সো ওই মানে আমি পিক্সেল সেট আপ করতে পারি, আমার ডেভেলপার আছে, আপনি জাস্ট আমাদের সাথে বসে 40 মিনিট বা 30 মিনিট বসে ওইখান থেকে প্রবলেমটা আইডেন্টিফাই করে কিভাবে সলভ করতে হয় ওইটা বলবেন। ওই যে আপনার 40 মিনিট নিলাম ক্যালেন্ডলি বা হুম। কোনোভাবে, ওই ধরনের কনসালটেন্সির জন্য আপনার সাথে কিভাবে কানেক্ট হতে পারে কেউ। এবং আহ, আমি যেটা বলবো, আমি অনেক বিজনেসের সাথে কাজ করি, মানে অ্যাডভাইজারি, হোয়াট এভার ইট ইজ, প্ল্যানিং এর জন্য, কন্টেন্ট মার্কেটিং এর জন্য, অনেকেরই এই ধরনের জিনিস দরকার। যেই কারণে আমি আপনার হুম। কাছে বলছিলাম যে আপনার কোনো স্টুডেন্ট আছে কিনা, ওইটা কিভাবে পসিবল এবং আপনি কেমন রেঞ্জে চার্জ করেন, যদি একটু বলতেন। হ্যাঁ, তো দেখেন, এটা ডিপেন্ড করে যে দেখেন, যদি মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার মানে কথা আসে, তাহলে আপনি আমাদের গ্রোথ একাডেমি যে পেজ আছে সেখান থেকে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপেও আপনি ডাইরেক্ট মানে নক করতে পারেন, আমি অলওয়েজ অ্যাভেলেবেল থাকবো। আর যদি তন্ময় ভাই এই ভিডিও ডেসক্রিপশনে যদি আপনি দিয়ে দেন তাহলে তো সুবিধা হবে হুম হুম মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজতে। ঠিক আছে। আর যেটা আমি চার্জের কথা বলি সেটা হলো যে দেখেন, এই চার্জটা এরকম কোনো ফিক্সড চার্জ নয়, এটা ডিপেন্ড করবে যে হাউ কমপ্লিকেটেড ইউর কারেন্ট সেট আপ ইজ, অর হাউ মেসড আপ ইউর কারেন্ট সেট আপ ইজ, হুম অর হাউ কমপ্লিকেটেড ইউ ওয়ান্ট টু সেট আপ রাইট নাও, মানে ইন দ্য ফিউচার। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে তার উপরে। ঠিক আছে। আমি হুম প্রথমে জিনিসটা যে করি যে আমি প্রথমে একটা লাইক মিটিং এ যাই, যাওয়ার পর আমি ডিসকভারি কলে যাই, যাওয়ার পর আমি ইয়েস। দেখি যে তাদের কি কি প্রবলেম আছে, বা তারা কি কি প্রবলেম ফেস করছে, বা কি কি প্রবলেম ওভারকাম করতে যাচ্ছে, তাদের কারেন্ট সেট আপ কি, তারা কি কি টেকনিক এখন পর্যন্ত ইউজ করেছে, এবং সেটা থেকে তারা কি ধরনের রেজাল্ট পেয়েছে বা পায়নি। অল দোজ থিংস আই ডিসকাস অ্যাবাউট দিস থিংস। ঠিক আছে। হুম ডিসকাস করার পর আমি কি করি, একটা নোট তৈরি করে নিই ওই মিটিং এ। করার পর আমি গো থ্রু করি, আমি সময় চেয়ে নিই 1 থেকে 2 দিন। দেওয়ার পর আমি গো থ্রু করি, গো থ্রু করার পর আমি মানে চেক করি যে কি কি সলিউশন করা সম্ভব, কি কি করা সম্ভব, বা কিভাবে আমরা ফার্দার ইমপ্লিমেন্ট করতে পারি, বা এইসব জিনিস করার পর আমি তখন বলি যে দিস ইজ মাই চার্জ, অ্যান্ড এর জন্য আমি এই এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করব। সেখানে আপনি যদি শুধু কনসালটেশন চান যে না ভাই আমি, আমাদের এক্সপার্ট আছে, আমার, আপনি শুধু আমাকে বলে দেন যে কি কি স্টেপ ফলো করতে হবে, আমরা হুম সেই স্টেপ গুলো ফলো করব। হুম আপনাকে ম্যানুয়ালি জিটিএম এ গিয়ে কোনো ট্যাগ ট্রিগার সেট আপ করতে হবে না, আপনি জাস্ট ওভারঅল আমাকে বলবেন। ঠিক আছে। হুম। তো সেটা এক ধরনের চার্জ। আপনি যদি বলেন যে না রাহি ভাই আমরা সবকিছু আপনাকে দিয়ে করাতে যাচ্ছি, মানে এন্ড টু এন্ড, এটা বললে তাহলে কোম্পানিটা সেটা, চাইবে আর কি। হ্যাঁ, মানে আপনি কনসাল্ট করেন, আপনি সেট আপ করে দেন, বিকজ ইউ আর দ্য এক্সপার্ট। ঠিক আছে। তো সেটার জন্য আলাদা চার্জ। তো সে হুম। তখন আমি ওই বিজনেসে মানে ওই যে আমি ডিসকভারি কলে যাই, সেখানে আমি ডিসকাশন করার পর যে আমি পরে যদি অ্যাক্সেস 2 দিন ট্যাক্সেস 3 নিয়ে দিন তখন যাই, কাজ শুরু করে দেন। হ্যাঁ আমি 2-3 দিন সময় নিই ওটা অ্যানালিসিস করার জন্য, যে এটা কতটা কমপ্লিকেটেড বা কতটা চেঞ্জেস এর প্রয়োজন আছে, বা কতটা ডিজাস্টার অবস্থায় আছে এখন সেট আপটা, তার উপর আমি বেসিস করে তখন প্রাইসিংটা বলি সাধারণভাবে। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। জাস্ট জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, একদম সবচেয়ে বেসিক রেঞ্জ, সবচেয়ে লোয়েস্ট কত হইতে পারে? বেসিক সবচেয়ে রেঞ্জ বেসিক, যদি সবচেয়ে আমি কম আপনি করছেন কত, এটা উড বি বেস্ট, যে কেমন না রেঞ্জে? হ্যাঁ, হ্যাঁ, যদি আমি একদম বেসিক রেঞ্জে বলি, তাও আমি মনে করেন ইন টার্মস অফ যদি ডলারে বলি আমি, তাহলে আমি মিনিমাম 200-250 এরকম রেঞ্জে মনে করেন, মানে ইন্টারেস্টিং মিনিমাম আমি এরকম চার্জ করবোই। ঠিক আছে। ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং। যদি আপনি থ্রু আউট হোল সেট আপ করেন, আর যদি আমি মনে করেন যে না রাইবে আমি মনে করেন সেট আপ আপনাকে করতে হবে না, ইউল জাস্ট আপনি স্পেন্ড শুধু, 40 মিনিটস উইথ দ্যাট পারসন টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য হ্যাঁ, প্রবলেম। হ্যাঁ, 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 ব্যাস, তাহলে সেটার জন্য আমি আলাদা চার্জ করি, সেটা হলো রেঞ্জ 100-150 এরকম রেঞ্জের কিছু একটা নাইস চার্জ করি আমি। নাইস। লাস্ট টু কোয়েশ্চেন ভাই, অনেক রাত হয়ে গেছে জানি। ওয়েব অ্যানালিটিক্স এর ফিল্ডে 2025 সালের মে মাস এইখানে
কি কি আপডেটস আসছে রিসেন্টলি এবং ফিউচার কি এইটার, এইটা আমাকে একটু বলেন ইন্টারেস্টিংলি। হুম। তারপরে হচ্ছে আপনার যে কোর্সটা আসতেছে, এটার ফি, আপনি কালকে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি যখন সেট আপ করেন নাই, হোয়াট ইজ দ্য ফাইনাল ফি, এবং মানে কোনো কোড আছে কিনা, বা কিভাবে কেউ জয়েন করতে পারে, কত তারিখ পর্যন্ত জয়েন করা যাবে এটা? হুম। ঠিক আছে, তো সেটা হলো যে আমরা এই 2025 সালে আমরা যেটা মেন আপডেট আসছে সেটা আমি একটু আগে বলেছি, যেটা হলো যে ফেসবুকের একটা রিসেন্ট আপডেটে আসছে। এবং আমি এটা আপনার পডকাস্টে বলি, তন্ময় ভাই, যখন আমরা শপিফাইয়ের ডেটা লেয়ার নিয়ে এসেছিলাম, আপনি হয়তো জানেন কিনা। আমি তো ছিলাম ওইটাতে। হ্যাঁ, হ্যাঁ, শপিফাইয়ের ডেটা লেয়ার নিয়ে এসেছিলাম, তখনও কিন্তু মানুষজন বলতো যে আরে কি হবে, এ কে, ঠিক আছে। কিন্তু আমি বারবার চিৎকার করে গেছিলাম যে এটা নাও, এটা শেখো, ইট উইল চেঞ্জ ইউর ট্র্যাকিং ফিল্ড, এটাই ইন ফিউচারে শপিফাইয়ে থাকবে, সবকিছু ডেপ্রিকেট হয়ে যাবে। তখন কিন্তু যারা শিখেছিল তারা কিন্তু আজকে দেখেন অনেক ভালো পজিশনে কাজ করছে, এবং তারা কিন্তু অনেক অনেক ইনকামও করছে, ঠিক আছে। কিন্তু যারা ভেবেছিল যে না এরকম তো রেগুলার কোনো কিছু আসে, তো কোনো পাত্তা দিই না, ঠিক আছে। তো সেরকম আমি আবারও বলছি, হ্যাঁ, যে এই যে ফেসবুকের যে আপডেটটা আসছে, ইট উইল চেঞ্জ হাউ ইউ ট্র্যাক ফেসবুক অর হাউ ইউ আর সেন্ডিং দ্য ডেটা টু ফেসবুক। এটা একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, আমি আবারও বলছি। মানে এটা আমি মানে এতটাই জোর দেওয়ার চেষ্টা করছি এই কারণেই, কেন কি ফেসবুক হ্যাজ টেকেন এ হিউজ স্টেপ। মানে সে ইন ফিউচারে ফেসবুক পিক্সেল ডেপ্রিকেট করে ফেলবে, মানে ফেসবুক পিক্সেল আপনি ইউজ করতে পারবেন না আর, ঠিক আছে। তো তখন কিন্তু আপনাকে এই যে নিউ প্রসেসটা আমি বলছি, সেই প্রসেসে কিন্তু আপনাকে সবকিছু ডেটা বা যত ধরনের ইভেন্ট আপনি পাঠাতে চান ফেসবুকে, সেটা আপনাকে পাঠাতে হবে, ঠিক এবং আছে। সেটা কি যদি শর্টে বলেন, বলছেন অলরেডি। হ্যাঁ, তো সেটা হলো আমাদের ফেসবুকের নতুন একটা আহ, মানে পিক্সেল, নতুন নতুন ধরনের পিক্সেল, মানে সেটা ওরা মানে বেসিক্যালি কোনো নাম দেয়নি, তারা একটা নতুন প্যারাডাইম নিয়ে এসেছে। সেই প্যারাডাইমে আপনাকে কি করতে হবে, যে এই জায়গায় আপনাকে ফেসবুক কি করেছে, যে আমরা সাধারণত সার্ভার সাইট, মানে এতদিন পর্যন্ত ফেসবুকের দুটো পার্ট ছিল, একটা হলো ব্রাউজার সাইট ট্র্যাকিং মানে হলো ফেসবুক পিক্সেল, আর একটা হলো সার্ভার সাইট ট্র্যাকিং মানে হলো ফেসবুক কনভার্সন এপিআই, তাই না। কিন্তু ফেসবুক যে নতুন সিস্টেমটা নিয়ে এসে, সেখানে হলো আপনার দুটো সিস্টেম আলাদা আলাদা থাকবে না, ওটা কম্বাইন হয়ে একটাই হবে। মানে ইউ হুম। অনলি ডু দা সার্ভার সাইড ট্র্যাকিং, মানে একটা ইমপ্লিমেন্ট আপনি করবেন, ওটা দিয়ে ব্রাউজার সাইট হবে, ওটা দিয়ে সার্ভার সাইড হবে। ইউ ডোন্ট হ্যাভ টু সেপারেট দিস টু থিংস সেপারেটলি, ঠিক আছে। এবং এখানে আমি সার্ভার সাইডে যত মানে অ্যাডভান্টেজ আমি আপনাকে বললাম, যে ফার্স্ট পার্টি ট্র্যাকিং, যত কুকি লাইভ এক্সটেন্ড, সবকিছু আপনি অ্যাডভান্টেজ এই জায়গায় পাবেন, ঠিক আছে। বুঝতে পেরেছি। এটা একটা। দুই নাম্বার হলো যে আমাদের এই ফ্যাক্ট মানে এই ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে এখন নয়, আগামী 2 থেকে 3 বছরের পর এই ট্র্যাকিং ইমপ্লিমেন্ট করা এই কাজগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসবে। মানে সেরকম হয়ে যাবে যে এককালে মানুষজন আসতো, ভাই আমাকে একটা ফেসবুক পেজ সেট আপ করে দাও, এটার জন্য কাজ করতে আসতো, মানে ক্লায়েন্ট আসতো। কিন্তু ওই ইয়েস। কাজ কিন্তু আর আজকের যুগে নাই, আজ থেকে 10 বছর নাই। আগে কিন্তু এই কাজ ছিল, যে ভাই আমাকে একটা পেজ সেট আপ করে দাও, তার জন্য আমি তোমাকে পেমেন্ট করবো। সেই কাজ কিন্তু শেষ আজকে। তো এই যে ভাই আমাকে তুমি জিটিএম দিয়ে ট্র্যাকিং সেট আপ করে দাও, এই কাজটা এখন আছে, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে এই কাজটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তাহলে কি কাজ বাড়বে রাই ভাই? এখন আপনাকে ফোকাস করতে হবে ডেটা ট্র্যাকিং থেকে ডেটা অ্যানালিসিস পার্টে। সবাই কিন্তু এখন ডেটা অ্যানালিসিস পার্টে যাবে। কেন কি এখন ট্র্যাকিং পার্টটা কিন্তু সবাই মোরলেস সবাই কিন্তু জানে, বা সেটা ধীরে ধীরে অটোমেটেড হয়ে যাবে বিভিন্ন রকমের এআই। আজকে ভাবেন, গুগল যদি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে একটা এআই টুল ইন্টিগ্রেট করে দেয়, এবং সেই অটোমেটিক্যালি এআই বুঝে টুল, দুইটা করে নেবে। হ্যাঁ, হ্যাঁ, ইন্টিগ্রেট করে দেয়, সেখানে আপনি এআই কে বললেন যে আমি জিও ফোরে একটা ট্যাগ তৈরি করবো, এআই টুল অটোমেটিক আপনার একটা জিও ফোরে এআই মানে ট্যাগ তৈরি করে দিল। সে এবং আপনি বললেন যে এই ট্যাগটা পারচেজ ইভেন্টে ফায়ার হবে, অটোমেটিক ও ট্রিগার সেট আপ করে দিল। তাহলে এখানে কিন্তু আপনার আর কোনো মানে এটা যদি ইন্টিগ্রেট করে দেয়, তাহলে আপনার তো কাজ শেষ, ইয়েস। তাই না। হ্যাঁ। তাহলে আপনাকে তাহলে কাজটা কোথায় থাকলো তাহলে? আপনি ডেটাটা কালেক্ট করার কাজটা চলে, কিন্তু ডেটা অ্যানালিসিস পার্টটা সেখানে কিন্তু গুগল অত তাড়াতাড়ি মানে এআই কে ইন্টিগ্রেট করতে পারবে না, কারণ কি বিভিন্ন হুম। বিজনেসের মানে অ্যানালিসিস কিন্তু বিভিন্ন ধরনের। তো এই জায়গায় আপনাকে কিন্তু ধীরে ধীরে শিফট করতে হবে, যে না আমি যেই জিনিসটা নিয়ে জেনেছিলাম, সেখান থেকে আমাকে ধীরে ধীরে আপগ্রেড করতে হবে এবং এই পার্টে যেতে হবে, নেক্সট ফেজে, যেটা হলো ডেটা অ্যানালিসিস পার্টে, ঠিক আছে। তো এই একটা আপডেট আপনি রিসেন্ট ইয়ারে পাবেন, 2-3 বছরের মধ্যেই পাবেন। হুম। আর এই ফিল্ডে সেরকম কোনো মনে করেন মেজর চেঞ্জেস কিছু আসছে না আপাতত, যতদূর আমার নলেজ আছে। তো এই ওকে। এই 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 সেক্টরে এই এই ধরনেরই চেঞ্জেস এখন আসছে।
আচ্ছা, এবার আপনাদের কোর্স ব্যাপারে শুনি। এখন প্রাইস কেমন, আর আপনি কি ফাইনাল করতে পারছেন কিনা, বা কিভাবে জয়েন করবো হ্যাঁ, এগুলো আমাদের কিছু? আমাদের রাইট নাও আমাদের কোর্সের প্রাইস তো মনে করেন 7,000-এর মতো, কিন্তু আমরা রাইট নাও একটা ডিসকাউন্টেড প্রাইস চলছে। সেটা হলো 15 তারিখ অবধি থাকবে। সেটা হলো 5,550 টাকা। এবং সেটা আপনি 15 তারিখ অবধি এই ডিসকাউন্টেড প্রাইসটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং আমাদের ক্লাস শুরু হবে 18 তারিখ থেকে। এবং আপনি যদি এই কোর্সে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনি আমাদের গ্রোথ একাডেমি যে পেজ বা আমাদের আমি গ্রুপ আছে ডেসক্রিপশনে দিয়ে দিব সেই লিঙ্ক, জায়গায় সমস্যা নেই। হ্যাঁ আপনি দিয়ে দিয়েন, তাহলে সেখানে আপনি নক করে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, জাস্ট শর্ট একটু বলতেছি ভাই, একটু প্রমোট করেন যে আপনি হোয়াট আর দে গেটিং। তারা একদম এন্ড টু এন্ড পাচ্ছে, তারা ক্লাস পাচ্ছে কয়টা মাসে কয়টা, বা সাথে কোনো ডকুমেন্ট পাচ্ছেন হ্যাঁ, কিনা, যেমন আচ্ছা, স্ক্রিপ্ট দিয়ে আচ্ছা, দেন আপনি হ্যাঁ, অনেক। হ্যাঁ। তো আমি 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 যেটা আমাদের কোর্সের যে ফিচার্স গুলো সেগুলো হলো যে আপনি মানে ক্লাসগুলো জুমে হবে। প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ডিং পারবেন, মানে আপনি যদি কোনো কারণবশত একটা পার্টিকুলার লাইভ ক্লাস আপনি জয়েন হতে পারলেন না, বা আপনি হয়তো পরে প্র্যাকটিসের দরুন আপনার ভিডিওটা আপনার আবার দেখার প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যেদিন লাইভ ক্লাস হবে তার পরের দিনই বা সেই দিনই লাইভ ক্লাস শেষ হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি কিন্তু সেই ক্লাসের রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তার সত- তার সঙ্গে সঙ্গে আপনি যেই ডক 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 গুলো আমরা শেয়ার করি ক্লাসে, যেখানে আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিভাবে ট্র্যাকিং সেট আপ করতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে, তারপর আপনার কোডিং এর কিছু কিছু স্নিপেট আমরা প্রোভাইড করে থাকি, সেগুলো আপনি কিন্তু ডক আকারে পেয়ে যাবেন। এবং এই কোর্সের অ্যাক্সেস কিন্তু আপনার কাছে লাইফ টাইম থাকবে। মানে এরকম নয় যে আমার 1 বছর অবধি অ্যাক্সেস আছে বা 2 বছর অবধি অ্যাক্সেস আছে, এই কোর্সে অ্যাক্সেস কিন্তু আপনার কাছে লাইফ টাইম থাকবে। এবং ডকেরও অ্যাক্সেস আপনার কাছে লাইফ টাইম থাকবে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। সো দ্যাট বিং সেড, আমরা আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আমরা অনেক রাত, পুরো টাইম আমি আমার রুমের সব ফ্যান ট্যান অফ করে আমি চালাইছি, বিকজ না না হইলে শোনা যেত না কথা। বিকজ বেস্ট কোয়ালিটি অডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পডকাস্ট। অ্যান্ড এগেন রাহি ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর মানে গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। আর সবচেয়ে বড় কথা, লাস্ট টাইম আপনি আসতে রাজি হয়েছিলেন, ইউ আর ভেরি মানে ওয়ান অফ দ্য ভেরি ফিউ গেস্ট ছিলেন আমার। তখন আমার 498টা মনে হয় সাবস্ক্রাইবার ছিল, এখন আমার 3,000 মতো সাবস্ক্রাইবার। সো মানে একটু হলেও গ্রো হয়েছে আমার, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ সো মাচ। তখন আসছিলেন, কারণ তখন কেউ আসতো না, তখন আসছিলেন এবং হুম। এখনো আসলেন। থ্যাংক ইউ ভাই। আর আই এম রিয়েলি এক্সাইটেড। অফকোর্স আই উইল জয়েন দ্য কোর্স, কারণ আমারও নিজের কিছু জিনিস আপগ্রেড করতে হবে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার লাস্ট? না, thank you for like inviting me on my in your podcast, and I look forward to like join in your podcast in the future as well. এন্ড অফকোর্স আপনি যদি কখনো বাংলাদেশে আসেন, আমি তো একটা ফিজিক্যাল পডকাস্টও করি, আপনি হয়তো দেখেছেন একটা হুম, স্টুডিওতে। সো হুম, অবশ্যই ঢাকা হুম। আসলেও বললেন, আমি প্রতি মাসেই করি। সো উই উইল ক্যাচ আপ দেয়ার। আচ্ছা, তো অবশ্যই, অবশ্যই। দ্যাট বিং সেড মাই ভিউয়ার্স, আমরা একটা খুবই ইন্টারেস্টিং পডকাস্ট করলাম। আপনারা এই পর্যন্ত যদি দেখে থাকেন, জাস্ট রাইট টু 11 211 এট দ্য সেম টাইম, ডিসকাউন্টেড 15 তারিখ পর্যন্ত। তার আগে আশা করছি আমি আপলোড করে দিব। এটাই। থ্যাংক ইউ রাহি ভাই, টাটা, গুড নাইট। ঠিক আছে, বাই বাই।